স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। দেখো তোমাদের মিক্সার অ্যালিগেশন আগের দিন শুরু করেছি, এবং এখানে বলার একটা জিনিস আছে যে হয়তো ক্লাস করতে করতে তোমরা বুঝতেই পেরেছো যে রেশিও প্রপোর্শনের সঙ্গে অ্যাভারেজটাও তোমাদেরকে করতে হবে। এটার সঙ্গে লিঙ্ক আছে, এবং এটা শুধু অ্যাভারেজ নয়, প্রফিট লস এবং সব কিছুরই মিক্সচার অ্যালিগেশন একটা আলাদা জিনিস। এটা সবগুলো চ্যাপ্টার সঙ্গে কানেক্টেড। ঠিক আছে, মানে এই মিক্সচার অ্যালিগেশনে আলাদা কোনো কোশ্চেন হয় না। এই রেশিও প্রপোর্শন, অ্যাভারেজ, প্রফিট অ্যান্ড লস, ঠিক আছে, সব কিছুরই মিক্সচার অ্যালিগেশনের মধ্যে দিয়ে নিয়ে আসা যায়। তো আমরা বুঝতে পেরেছি এটা 10 নম্বর চ্যাপ্টার আমাদের চলছে, এবং এটা আজকে শেষ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি কি জিনিস, এই জিনিসগুলো আমরা তো কভার করে ফেলেছি। কত নাম্বার করেছিলাম? 12 নম্বর মনে করেছি। ঠিক আছে, চলো এই যে টাইপের কোশ্চেন গুলো আমি করেছি, ঠিক আছে, অনেকের কনফিউজ হয়েছিল যে এইটা কিভাবে হচ্ছে, ব্যাপারটা আমরা কেন এবার ধরবো। তো কনফিউশন আশা করি ক্লিয়ার হয়ে গেছে অনেকের কোশ্চেন করতে গিয়ে। এবং একই রকমের কোশ্চেন, দেখো এই কোশ্চেনটা যেরকম আছে ঠিক তার পরের কোশ্চেনটাও একই রকমের, এবং এখানেও তোমরা দেখতে পাচ্ছ এই টাইপের কোশ্চেন অনেকবার এসছে পরীক্ষায়। ঠিক আছে, এবং তোমাদের নর্মাল পরীক্ষাতেও আহ, এই কোশ্চেনগুলোর চাহিদা থাকে। যেরকম ধরো কোশ্চেনটা কি করেছে, একটি পরীক্ষায় 120টি প্রশ্ন আছে, প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য 1 নাম্বার পাওয়া যায়, এবং আবার প্রত্যেকটি ভুল উত্তরের জন্য 1/3 নাম্বার কাটা যায়, মানে কমে যায়। একজন পরীক্ষার্থী 80 নাম্বার পেলে সেই কটি ভুল উত্তর দিয়েছে? ভুল উত্তর। তাহলে এটা অ্যালিগেশনের মাধ্যমে কিভাবে করা যেতে পারে একবার চেষ্টা করো। দেখো এই কোশ্চেনটা ঠিক আগের কোশ্চেনের মতো। আগের কোশ্চেনটার সঙ্গেও যদি একবার আমি বলি যে একটি চিড়িখানায় কিছু গরু কিছু তোতা পাখি আছে, যদি মোট পায়ের সংখ্যা লেগ 52টা হয় এবং মোট মাথার সংখ্যা হেড 20টি হয়, তবে গরুর সংখ্যা কত? সেক্ষেত্রে আমি ভেবে নিলাম যে 20টি গরুই যদি থাকে, তাহলে 20টি গরু আমি ভেবে নিলাম। ঠিক আছে, গরু এখানে 20টি সংখ্যা হেড, তাহলে হেড গরুরও কিছু আছে, কিছু তোতা পাখিরও আছে। যদি গরুরই সবগুলো থাকে তাহলে 80টা পায়ের সংখ্যা হতো, এবং যদি তোতা পাখি সবগুলো তোতা পাখি থাকতো তাহলে তার সংখ্যা 40টা হতো। দুটো করে পা এক একটা তোতা পাখি, 20 দুগুণে 40। তাহলে এবং তাদের পায়ের সংখ্যা এই দুটোর মাঝামাঝি একটা জায়গায় দিয়েছে 52, এবং এখান থেকে রেশিও করে আমি গরুর, মানে গরুর আর এখানে তোতা পাখির নাম্বারের মানে হেডের রেশিও পেয়ে গেলাম। হেডের রেশিও মানে তাদের সংখ্যার রেশিও পেয়ে গেলাম। মাথার সংখ্যা তো একটাই থাকে প্রত্যেকের, তাহলে মাথার সংখ্যা পেয়ে গেলাম মানে তাদের সংখ্যা পেয়ে গেলাম। ঠিক একই রকম ভাবে এই জিনিসটাও আমাদেরকে করব। হুম, এখানে কি বলেছে? সঠিক উত্তর 1 নাম্বার। যদি ভাবি যে সবগুলোই সঠিক উত্তরই পেয়েছে, মানে ওরা ধরে নিলাম যে পরীক্ষার্থী 120টাই ঠিক করেছে, তাহলে সঠিক উত্তরটা কতটা হবে? তাহলে যদি আমি এখানে সঠিক উত্তর ভাবি, সঠিক উত্তর, হুম, সঠিক উত্তর তাহলে কতটা থাকছে যে 1 নাম্বার ইন্টু 120টা প্রশ্ন, তাহলে ইকুয়াল টু হয়ে যাচ্ছে, এক সেকেন্ড, তাহলে এখানে ইকুয়াল টু হয়ে গেল 120টি নাম্বার। হ্যাঁ, আবার এখানে ভুল উত্তর, ভুল উত্তর যেটা দেওয়া আছে, তো ভুল উত্তর কত করে 1/3 নাম্বার করে কাটা যায়। যদি ধরলাম যে সবগুলোই ভুল উত্তর করেছে তাহলে সে কত নাম্বার পাবে? তাহলে 1/3 ইন্টু 120, তাহলে 40টি ভুল উত্তর করেছে। তাহলে তাদের নাম্বার, এত নাম্বার 120 যদি নাম্বার পায়, এত নাম্বার পায়,
তাহলে এই ক্ষেত্রে কত নাম্বার পাবে না -40 নাম্বার পাবে যদি সবগুলোই ভুল করে। হ্যাঁ, সবগুলোই ভুল করে নাম্বার 40 -40 পাবে। এবার বলেছে একজন পরীক্ষার্থী যদি 80 নম্বর পায়, দেখো 80 নাম্বার -40 আর +120 এর মধ্যে আছে, তাহলে অ্যাভারেজটা কত হলো? অ্যাভারেজ মানে দুটো মিলিয়ে তার কত এসছে? 80 নাম্বার এসেছে। তাহলে এবার যদি ভাবো ব্যাপারটা, এখানে 120, এখানে 80 এবং এখানে -40, ঠিক আছে? যদি আমি এখান থেকে ডিফারেন্স করি এবং এখান থেকে যদি ডিফারেন্স করি তাহলে কত আসছে? এটা ডিফারেন্স 40 আসছে, আর এটা রেশিও, আর এটা ডিফারেন্স আসছে 40, মানে এটা বড় আছে এটা ছোট আছে, 80 মাইনাস মাইনাস 40 মানে 8 এর 120, তাই তো? কারণ 80 মাইনাস মাইনাস 40, তাহলে তোমার চলে আসছে 80 প্লাস 40 ইকুয়াল টু 120। এই ক্ষেত্রে কত হচ্ছে? এক্ষেত্রে 120 মাইনাস 80 বড় সংখ্যাটা থেকে, তাহলে এক্ষেত্রে 40 চলে আসছে, তাই না? তাহলে এটা নিচে লিখলাম, এটা নিচে লিখলাম, আর এটা ওইদিকে লিখলাম। তাহলে লিখে কত হলো? 120 40, যদি আমি রেশিওতে যাই 4 দিয়ে কাটি তাহলে 3:1। তাহলে সঠিক উত্তর কটা করেছে? 3টে করেছে, আর ভুল উত্তর একটা করেছে, তাই তো? সঠিক উত্তর এটা সঠিক উত্তর হয়ে যাবে এবং এটা ভুল উত্তর হয়ে যাবে, তাই না? এটা ভুল উত্তর হয়ে যাবে। তাহলে এবার দেখো বলেছে সে কটি ভুল উত্তর দিয়েছে। আচ্ছা, টোটাল সংখ্যা কতগুলো ছিল? 120টা প্রশ্ন ছিল, তাহলে 120টার মধ্যে 3:1 রেশিওতে আসছে, তাহলে ভুল উত্তর সে দিবে, উত্তর ইকুয়াল টু কত? 3 আর 1 মানে 4 ভাগের মধ্যে 1 ভাগ ভুল দিয়েছে, তো 1-এর 4 গুণ 120, তাহলে 30টি ভুল উত্তর দিয়েছে। তুমি নর্মালি দেখো 30টি ভুল উত্তর, তাহলে যদি 30টি ভুল উত্তর দেয় তাহলে সে 90টা ঠিক উত্তর দিয়েছে। তা 30টি ভুল উত্তর দিলে 90টা ঠিক, তাহলে 90 পেয়েছে, আর 30টি ভুলের জন্য 10 নাম্বার কমে 80 এসছে। তাহলে সেভাবেও তুমি অ্যালিগেশনের মাধ্যমে এই জিনিসগুলো খুব সহজেই করা যায়, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা কোশ্চেনটা বুঝতে পারোনি এমন আছো কেউ? যদি না থাকো তাহলে আমি পরের কোশ্চেনে যাচ্ছি। যদি বুঝতে না পেরে থাকো অবশ্যই আমাকে বলবে। করো দেখি এই কোশ্চেনটা, এটা খুব সহজ কোশ্চেন আছে, একটু তোমরা সবাই পারবে আমার মনে হয়, তোমরা একবার চেষ্টা করো। করো, করে অ্যান্সার বলো। দেখো এখানে আহ, অঙ্ক করতে গিয়ে এটা একটা মাথায় রাখবে যে এই একটি মিশ্রণে তামা ও দস্তার অনুপাত, মানে এই মিশ্রণটায় শুধু তামা আর দস্তা আছে, ঠিক আছে? তার মধ্যে তামা আছে 90% এবং দ্বিতীয় ধাপে দস্তা আছে 30%। হয় অ্যালিগেশন বা মিক্সার করতে গেলে হয় সবগুলো তামা নিয়ে বের করো, না হয় সবগুলো দস্তা নিয়ে বের করো। এরকম না যে প্রথমে এটা তামার সঙ্গে এটা দস্তা করে দিলে, না। তাহলে এটাতে যদি 90% তামা থাকে, দস্তা তাহলে 10% থাকবে। এবার যদি মনে হয় যে না আমি তামা নিয়ে করবো, তাহলে 90% রেখে দাও, তাহলে এখান থেকে 70% তামা বের করে নাও, তাই না? তৃতীয় ধাতুতে যদি দুটো ধাতুতে শুধু তামা আর দস্তাই থাকে, তাহলে যদি একটা বলে দিয়েছে তাহলে অপরটা বের করতে খুব সহজেই হয়ে যাবে, কারণ টোটালটা 100%, তাই তো? প্রথম ধাতুর 300 গ্রামের সঙ্গে দ্বিতীয় ধাতুর কত পরিমাণ মিশালে ধাতুতে দস্তা, তাহলে দেখো পরের আমি আচ্ছা, প্রথম মিশ্রণ, প্রথম মিশ্রণ, আর এখানে দ্বিতীয় মিশ্রণ, আর নিচেরটা হচ্ছে মেশালে মিশ্রিত ধাতু, তাহলে এখানে তৃতীয় মিশ্রণ।
তৃতীয় মিশ্রণ। তাহলে এবার তিনটে মিশ্রণটাকে তুমি একবার দেখো, শুধুমাত্র দস্তায় ভাবি, শুধু দস্তার পরিমাণটা ভাবি। তাহলে দস্তার পরিমাণটা যদি ভাবি, প্রথম মিশ্রণে দস্তা কত আছে? তামা 90%, তাহলে দস্তা হচ্ছে 10%। দ্বিতীয় মিশ্রণে ধাতুতে 30% দস্তা, তো 30 লিখে দিলাম। আর মিশ্রিত ধাতুতে দস্তা 25%, তাহলে 25 লিখে দিলাম। এবার তাহলে রেশিও করে নাও, ডিফারেন্স করো, ডিফারেন্স করলে 5 আসছে, এটা ডিফারেন্স করলে 15 আসছে, 1:3। ঠিক আছে। তো এবার বলে দিয়েছে যে প্রথম ধাতুতে 300 গ্রামের সঙ্গে দ্বিতীয় ধাতুর কত পরিমাণ মেশাবে। তাহলে তাহলে 1 অনুপাত মানে যদি 300 গ্রাম হয়, 1 অনুপাত মানে, তাহলে এটাকেও 3 দিয়ে গুণ করে দাও, ইন্টু 300 দিয়ে গুণ করে দাও, 900 গ্রাম, তাই না? তাহলে এইখানে খুব সহজে আমি অ্যান্সার 900 গ্রাম পেয়ে গেলাম, কোনো অসুবিধা হলো না। আচ্ছা, যদি তোমরা মনে হতে না যে দস্তা দিয়ে করবো না, আমি তামা দিয়ে করবো, তো তামা দিয়ে করবো। তামা দিয়ে যদি আমি করি, তাহলে প্রথম মিশ্রণে কত পার্সেন্ট তামা আছে? 90% তামা আছে। তারপরের মিশ্রণে কত পার্সেন্ট তামা আছে? না, 70% তামা আছে। 10% দস্তা মানে 30% দস্তা মানে 70%, এবং মিলিত যেখানে 25% দস্তা দিয়েছে, তাহলে 75% তামা আছে। এবং এখান থেকে বিয়োগ করে দেখো, তাও 5 বেরোচ্ছে, এখান থেকে বিয়োগ করে দেখো, তাও 15 বেরোচ্ছে। রেশিও 1:3 হবে। এবং এই 1 মানে যদি 300 হয়, তাহলে 3 মানে 300 দিয়ে ইন্টু 3, 900 হয়ে যাবে, তাই তো? এটা অ্যান্সার। হ্যাঁ, তাহলে এখানে প্রথম ধাতু তো বলে দিয়েছে, দ্বিতীয় ধাতু জিজ্ঞাসা করেছে, তার জন্য অ্যান্সার 900। বুঝতে পেরেছো? বোঝা গেছে? হ্যালো, রেসপন্স করো। হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বোঝা গেছে। ঠিক আছে। পরের কোশ্চেন করো দেখি। এই কোশ্চেন, একই রকম কোশ্চেন, দেখো পরীক্ষায় এই টাইপের কোশ্চেনই আসবে, যদি আসে দেখো, চেষ্টা করো। করো দেখো, এখানে এই টাইপের কোশ্চেন তোমরা করেছো আগেও। একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 10:7। ওই পাত্র থেকে কত শতাংশ মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ জল মেশালে? তার মানে পরের মিশ্রণে শুধু জলই মেশানো হয়েছে, পাত্রে দুধ ও জলের অনুপাত এত হবে। তাহলে আমি যদি দুধ নিয়ে করি, জলটা নিয়ে করি না, কারণ এখানে জল মেশালে মানে এখানে দুধ 0 হয়ে যাবে। তাহলে তাহলে তুমি প্রথম মিশ্রণে দুধের পরিমাণ কত হবে? 10/17। তারপরে মিশ্রণে 0, এবং মাঝখানে দুটো মিলিয়ে কত হবে? 1/2। তাহলে এবার তুমি একবার ট্রাই করো। এখান থেকে নিশ্চয়ই এটা এটা ছোট আছে, এটা বড় আছে, তাই না? কারণ 17-এর হাফ কত হবে? 8 8 16, 8.5, 8.5-এর থেকে বেশি, তার মানে বেশি আছে। তাহলে তুমি এখান থেকে ইজিলি করতে পারবে। কত হচ্ছে এখানে? এখানে হাফ, আর রেশিও, এটাকে যদি তুমি নিচেরটা সমান করো, এটাকে 17 দিয়ে গুণ করে দাও, তাহলে এখানেও 17 দিয়ে গুণ হয়ে যাবে। আর এইটার ক্ষেত্রে এইটা করতে গেলেও তোমার কোনো অসুবিধা নেই, তুমি ডিফারেন্স করলেও এখানে তাহলে কত আসবে, এটাকে 17 দিয়ে গুণ করে দাও। এটা ক্যালকুলেশনের জন্য, সুবিধার জন্য করলাম। তাহলে এখানেও তাহলে 2 দিয়ে গুণ করে দাও, এটাকেও 2 দিয়ে গুণ করে দাও। তাহলে কত আসবে? 17 34, 17 দুগুণে 34, তাহলে এখানে হচ্ছে 10 দুগুণে 20 থেকে 17 বাদ দিলে 3, 3/2 ইন্টু 17, তাহলে 2 ইন্টু 17, 2 ইন্টু 17 কেটে গেল, 17:3। ঠিক আছে। তাহলে এবার কোশ্চেনটা হয়েছে যে পাত্রে দুধ ও জলের আচ্ছা, ওই পাত্র থেকে কত শতাংশ মিশ্রণ তুলে
সমপরিমাণ জল মিশালে তাহলে কত শতাংশ? তাহলে 3 আউট অফ 20, তাই না? 3 আউট অফ 20। কেন 20 হলো? কারণ 17 প্লাস 3, এটা হচ্ছে পুরোটা সমান, তাহলে 20 অংশ। 20 অংশের মধ্যে 3 অংশ তুলে নিয়ে 3 অংশ জল মেশানো হয়েছিল, কারণ এই 3 ভাগটা তো এইটার জন্যই, তাই না? এই পার্টটা যেটা আছে, তাহলে 3 ভাগটা, তাহলে 3 আউট অফ 20 ইন্টু 100%, তাহলে তোমার কত আসছে? 15% অ্যান্সার আছে। হ্যাঁ, অপশন অ্যান্সার দেখে নি কত আছে। হ্যাঁ, এখানে 15%। এটা বোঝা গেছে? এই জায়গাটা দেখো, এই জায়গাটা একই রকমের। আমি যদি এখানে, এটা এটা প্রথম পাত্র ছিল, প্রথম পাত্র, এটা দ্বিতীয় পাত্র, ঠিক আছে? তাহলে প্রথম পাত্র দ্বিতীয় পাত্রর এখানে শুধুমাত্র দুধের পরিমাণটা আমি বের করলাম, তাই তো? তাহলে দেখো আমি জলের কিছু কিছু বের করলাম না, কারণ কেন? আমি যদি এখানে বলতাম যে না জলটা আমি বের করি, তাহলে তো এখানে করাটা একটু মুশকিল হয়ে যেত। আমি কি ধরবো? কোনো কিছু ধরার নেই, কারণ এখানে জল মেশানো হয়েছে সেই সমপরিমাণ, আমাকে এক্স ধরে করতে হতো, তো ওটা একটু ঝামেলা হয়ে যেত। তো ওই জায়গাটাই ভালো যে এখানে শুধুমাত্র জলই মেশানো হয়েছে। আর কি হতে পারতো এখানে? এটা হতে পারতো যে এখানে নতুন একটা মিশ্রণ দিত, যেখানে দুধ আর জলের একটা রেশিও থাকতো। তো এখানে যদি ওরকম কিছু থাকতো, তাহলে দুধের বের করলাম, তো দুধের একটা রেশিও থাকলে এইভাবে আমরা বের করে নিতে পারতাম। আচ্ছা, এখানে 17 কিভাবে আসলো? না 10 প্লাস 7 করে 17 আসলো, তাই না? তাহলে 17 হচ্ছে টোটাল। টোটাল 17 অনুপাতের মধ্যে 10 অনুপাত দুধ আছে, 7 অনুপাত জল আছে। এখানেও তাই। এখানে টোটাল হচ্ছে 1 প্লাস 1 হচ্ছে ইকুয়াল টু 2। তাহলে 2 ভাগের মধ্যে 1 ভাগ দুধ আছে, 1 ভাগ জল আছে। এই ব্যাপারটা পরে আসি। করো দেখি এই কোশ্চেনটা। একই রকম কোশ্চেন আমি করেছি, এটা আশা করি তোমরা অ্যান্সার বের করতে পারবে। করো। কি অ্যান্সার বেরোলো না? ট্রাই করো, ট্রাই করো। একটি ঘোড়া ও একটি গরুর মোট দাম 5,000 টাকা, মোট দাম। ঠিক আছে, ওটা পরের ব্যাপার। যদি ঘোড়াটি 20% লাভে ও গরুটি 10% ক্ষতিতে বিক্রি করলে মোটের উপর 5% লাভ হয়। এক্ষেত্রে কোশ্চেনগুলো অ্যালিগেশন বাদে করাটা কতটা চাপের? কারণ তুমি জানো না ঘোড়ার মূল্য আর গরুর মূল্যর দামের অনুপাতটা কত, আমি জানি না। মানে এরকম ভাবতে পারি না যে 2,500 ঘোড়া আর 2,500 গরু, এরকম বলতে পারি না। এখানে আলাদা যদি বলতো না দুটি গরু, তাহলে আমি হাফ আপ করে নিতে পারতাম, আর একটা দুটো ঘোড়া দিলেও আমি হাফ আপ করতে পারতাম। বাট একটি ঘোড়া একটি গরু, তাদের দামের মূল্য আমি জানি না। কিন্তু বললো যদি ঘোড়াটি 20% লাভে, 20% লাভ মানে 120, আর গরুটি 10% ক্ষতিতে, 10% ক্ষতি মানে 90। যদি 100 আমি কস্ট প্রাইস ধরি, তাহলে মানে সেলিং প্রাইস আর কিছু ক্রয় মূল্য যদি 100 ধরি, বিক্রয় মূল্য এরকম এরকম হচ্ছে ব্যাপারটা। বিক্রি করলে মোটের উপর 5% লাভ হয়, তো মোটের উপর 5% লাভ মানে 105। তাহলে ঘোড়ার দাম, তো এইটার মধ্যে ঘোড়ার দাম যতটা হবে টোটাল, সে টোটালটা ইকুয়াল টু 5,000 টাকা ধরে আমাকে রেশিও করে বের করতে হবে। তো এখানে তুমি করে ফেলো। আহ, এখানে ঘোড়া আর গরু ধরা দরকার নেই, লাভ করেছে 20%, তো প্লাস 20 তুমি ধরতে স্যার পারো। 2,500 টাকা। আচ্ছা, যেটা হয় দেখছি, এখানে -10 করে দাও, আর মাঝখানে +5 করে দাও।
তাহলে রেশিও এটা ডিফারেন্স করলে আসছে 15, এটা ডিফারেন্স করলে আসছে 5, এটাও 15, তাহলে 1:1, 1:1 মানে তাহলে হাফ হাফ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে 2500, এখানে 2500, তাহলে 2500 টাকায় আসছে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এটাকে আমি 120/90 ধরলেও 120/90, 105 ডিফারেন্স করো 15, এটা ডিফারেন্স করো 15, 1:1 ইকুয়াল টু 2 ইকুয়াল টু 5000 ইন্টু 2500, তাহলে 2, 2500, 2500 চেয়েছে কি ঘোড়ার দাম। ঘোড়ার দাম প্রথমে তুমি ঘোড়া লিখেছিলে নিশ্চয়ই, তাহলে ঘোড়ার দাম হয়ে গেল এটা answer। পরে কোশ্চেন করে দেখি, একই একই রকমের ব্যাপার, এটাও একই রকম, দেখি তো এটা বের করতে পারো কিনা, এটা তোমরাই করো চেষ্টা। অ্যালিগেশন, মিক্সচার অ্যালিগেশনটা প্রথমে যেটা অসুবিধা হচ্ছিল আশা করি এখন অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। যে মিক্সচার অ্যালিগেশন কি হয়, যে দুটো পোর্শন থেকে একটা অ্যাভারেজ পোর্শন থেকে, অ্যাভারেজ পোর্শনটা থেকে ওই দুটোর মধ্যে একটা বড় থাকবে একটা ছোট থাকবে ভ্যালুটা, তো সেইভাবে আমরা অ্যালিগেশন করে নিতে পারবো। এভাবে কোশ্চেন গুলো এখানে কি করব আমরা একটু যদি বলি, যে একটি বাক্সে 170টি মুদ্রা আছে, তার মূল্য 280 টাকা, তাদের মধ্যে কিছু 50 পয়সা আর বাকি 2 টাকার মূল্য আছে। এরকম না যে দুটো বা তিনটি রেশিও হয়ে গেলে ওটা তখন রেশিও প্রপোর্শনের ফর্মুলা লাগাতে হবে, কিন্তু দুটোতে অ্যালিগেশন আমি করতে পারবো, দুটো যখন বলেছে। তাহলে কিছু 50 পয়সা, কিছু 2 টাকা আছে। আর যদি সবগুলোই 50 পয়সা হয় তাহলে কত টাকা হবে? যদি সবগুলোই 2 টাকা হয় তাহলে কত টাকা হবে? এবং ওই দুটোর মধ্যে এই 280 টাকাটা থাকবে দেখবে। হুম? তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত হবে রেশিও করে তোমাকে বের করতে হবে। করো দেখি। তাহলে এটার অ্যান্সার আশা করি বেরিয়ে যাওয়ার ছিল, অনেকের বেরোয়নি এখনো, তাহলে আমি করিয়ে দিচ্ছি। একটি বক্সে তাহলে 170টি মুদ্রা আছে। 170টি মুদ্রা যদি আমি বললাম যে 50 পয়সা আছে আর 2 টাকা আছে, তাহলে 50 পয়সা, তাহলে আমি বললাম 50 পয়সা যদি সবগুলোই থাকে তাহলে তার ভ্যালু কত হবে? তাহলে 170 ইন্টু, আচ্ছা জানি না, দেখতে হবে, তোমার 40 বেরোলো, বাকিরাও বলবে। তাহলে 170 ইন্টু 50 পয়সা মানে হাফ টাকা, হাফ টাকা, তাহলে কত হয়ে গেল? 8 8 16 মানে 85, এত টাকা, তাই তো? আর যদি যদি সবগুলো 2 টাকার থাকে, 2 টাকার যদি সবগুলো কয়েন থাকে, তাহলে 170টা কয়েন ইন্টু 2 টাকা হলে তোমার 34, 34 হয়ে গেল, 360, 17 40, এবং মাঝখানে 360, 340 আর 85, আর মাঝখানে এখানে বলেছে টোটাল টাকা আছে 280 টাকা। তাহলে 85 থেকে 80 বাদ দাও, কত থাকে? 195। আর 340 থেকে 80 বাদ দিলে এখানে কত থাকে? 20, আর এখানে 60 থাকে, তাই তো? তাহলে তুমি যদি রেশিও করো কত আসবে?
13 দিয়ে কাটো নাকি? 13 দিয়ে তো এরকম করে কাটবে। আচ্ছা, 5 দিয়ে যদি কাটি তাহলে 5, 5 12 60, আর 5 দিয়ে 3 5 15, 5 7 35, 37। 12 আর 37, তা ভুল হলো না। 37 আসছে কেন করে? 3 এখানে আসছে 15, 45, তাহলে 5 নং 35, 39 আর 12, ঠিক আছে? 39 আর 12, আর 3 দিয়ে আবার কাটছে, তাহলে 3 4 12, আর এখানে 3 দিয়ে, হ্যাঁ তাই তো বলি, 13। তাহলে 13 আর 14, তাহলে 13 আর 14 দেখো, 13 আর 14 যোগ করলে কত হয়? 13 আর 14 যোগ করলে হয় 17 ইউনিট, আর 17 ইউনিট ইকুইভ্যালেন্ট টু কত টাকা? 280 টাকা। তাহলে 17 দুগুনি, হ্যাঁ কিন্তু এখানে 17 দিয়ে, হ্যাঁ তাই হয়ে যাবে। তাহলে 17 এখানে তাহলে কত হচ্ছে, ইন্টু কত করে যাচ্ছে? 10 করে তো যাচ্ছে না। 40 কিভাবে আসে? আলাদা কালার নেই, দেখি দেখি আরেকবার একটু চেক করে নিই। একটি বাক্সে 170টি স্যার 170 ইন্টু 4/17 ঠিকই আছে। 170 ইন্টু 4/17, টোটাল তো 17 স্যার। হ্যাঁ হ্যাঁ 17 হ্যাঁ সমান সমান তো হ্যাঁ 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 হ্যাঁ, 170 তাহলে হবে। ঠিক আছে। তাহলে বলেছে, তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কতটি হবে? তাহলে এখানে কত হচ্ছে, কত গুণ হচ্ছে? 4/17 করলেও তো তোমাকে গুণিত করতে হচ্ছে না? কত হচ্ছে তাহলে বল? না স্যার, আমার, সংখ্যা বলেছে তো, ওখানে তো 17 ইউনিট সমান 170টা মুদ্রা হবে। আচ্ছা মুদ্রা সংখ্যা বলেছে, আচ্ছা আচ্ছা, তাহলে এখানে এত টাকা না, তাহলে 17 ইউনিট ইকুয়াল টু 170টি মুদ্রা। ঠিক ঠিক, আমি সংখ্যা বলে দিই। টাকা করলে এইভাবে করতে, মুদ্রা সংখ্যা বলেছে এইভাবে রেশিওতে করে। তাহলে আমি কত হচ্ছে, তাহলে 10 করে বাড়ছে, তাহলে কিসের সংখ্যা, যে 50 পয়সা চেয়েছে, তাহলে ইন্টু 10, তাহলে 40, এটাই অ্যান্সার। ঠিক। পরের কোশ্চেন যাও। এটাও আশা করি তোমরা খুব সহজেই বের করতে পারবে, করো দেখি। অপশনগুলো আমি দিয়ে দিই, ততক্ষণ তোমরা করো। অপশন এ তে দেওয়া আছে 21:11, বি 11:21, সি 9:11, ডি 11:9। কর দেখি। দুটি পাত্র এ ও বি, দুধ ও জলের অনুপাত 5:3 এবং 11:5। তাহলে এখানে যেগুলো ছোট ভ্যালু আছে সেগুলো নিয়ে তুমি করো। এটা তাহলে টোটাল হচ্ছে 8, এখানে টোটাল হচ্ছে 16, তাই তো? তাহলে যদি আমি এখানে, নিশ্চয়ই যে জল নিলে সুবিধা হবে, এখানে 3 আছে, এখানে 5 আছে, ছোট ছোট সংখ্যা আছে, তাহলে আমি জল নিয়ে করি। সবসময় ছোট সংখ্যার দিকে যাবে। তাহলে প্রথম পাত্র এতে জলের পরিমাণ কত ছিল, তাহলে 3/8, 8 ভাগের মধ্যে 3 ভাগ। আর দ্বিতীয় পাত্র বিতে জলের পরিমাণ ছিল 5 ভাগ, কারো কতর মধ্যে না, 5 আর 11 যোগ করে 16 ভাগের মধ্যে। আর মাঝখানে এরা 1:1 হয়েছে, তার মানে হাফ, তাই তো? এবার এখানে ডিফারেন্স করো, এখানে ডিফারেন্স করো। তোমার যদি মনে হয় যে না এবার সবগুলোই 16 করে নেবে, তো করে নাও 16। এটাকে 2 দিয়ে গুণ করো, এটাকে 8 দিয়ে গুণ করো, এখানে তাহলে 8 দিয়ে গুণ করে দেবে, তাহলে এখানে 2 দিয়ে গুণ করে দেবে, তাই তো?
তাহলে তুমি দেখো এখানে 6 আসছে, এখানে 5 আসছে, এখানে 8 আসছে, নিচে তো সবগুলোতে 16। তাহলে তুমি আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এবার ক্যালকুলেশন করতে আরো সহজ হয়ে যাবে। তাহলে 16 থেকে এখানে থেকে 8 থেকে 5 বিয়োগ করলে 3, তাহলে 3/16 করো বা 3 করো, একই ব্যাপার। আর এখানেও 6 হয়ে যাবে। না, এখানে 8 আছে, 8 থেকে 6 বিয়োগ করলে, এখানে একটু এক সেকেন্ড, এখানে 8 থেকে একবার কম হচ্ছে, আবার 8 থেকে এটাও কম হচ্ছে না। দুটো কম কেমন করে হবে? একটা তো বেশি হতে হবে। একবার চেক করে নিই। 3/8 ভাগ, 8×2 = 16, 3×2 = 6। তাহলে এখানে যদি আমি ইকুয়াল টু 6 আসছে, 6/16। ওকে, এখানে 5/16 আসছে, 11 আর 5 16, 5/16। এটা জলের পরিমাণ, সেটাও ঠিক আছে। আর পরে মিশ্রণে 1:1। তাহলে এখানে 8, এখানে 8। জলের পরিমাণ কত হবে এক্ষেত্রে? তো এই জায়গাটা একটু তো ডিফারেন্সটা আমাদেরকে সমান করতে হবে, মানে একটাকে বড় করতে হবে, একটা ছোট করতে হবে। স্যার ওটা তো পাত্রের মিশ্রণ দেওয়া আছে, ওটা কি হবে ওরকম ভাবে লেখা? দুটি পাত্রের মিশ্রণ 1:1 অনুপাতে মেশানো হলো। সরি 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 সরি, এখানে মাঝখানে, আচ্ছা এখানে যেটা করতে হবে, আচ্ছা তাই তো, এটা তো পাত্রের মিশ্রণ দিয়েছে না। আচ্ছা, আমি একটু দেখতে, তাই জন্য এরকম আসছে। এখানে ব্যাপারটা বলেছে, এখানে 3 তুমি জল নিয়ে করলেও ঠিক আছে, জল নিয়ে করলেও জল নিয়ে যদি করি 3/8, এখানে 5/16, আর মাঝখানে কত থাকলে এদের রেশিও 1:1 হবে। মানে এখানে 1:1 করে দিয়েছে, ঠিক আছে। এর মাঝখানে সংখ্যাটা আমাকে বের করতে হবে, এটা নয়। হ্যাঁ, এই ব্যাপারটা হবে না। এখানে পাত্রের মিশ্রণ দিয়েছে, মানে পাত্রের নিচের যে পাত্রের মিশ্রণ, এটা এ এর মিশ্রণ আর বি এর মিশ্রণ দিয়ে দিয়েছে। তো মাঝখানে কত করলে আমার এই মিশ্রণটা আসবে। যদি আমি এখানে x ধরতাম, ধরে নিলাম x ধরলাম, তাহলে ডিফারেন্স নিশ্চয়ই তাহলে একটা বড় হবে, একটা ছোট হবে। তাহলে এই দুটোর মধ্যে দেখে নাও কোনটা বড় কোনটা ছোট আছে। এটা বড় আছে, তাই না? কারণ এখানে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে এখানে 6 আসছে, এখানে 5 আসছে। তাহলে এটা থেকে একবার এটা বিয়োগ করবে, আর এটা থেকে একবার এটা বিয়োগ করে সমান সমান করে নিবে, বা এরকম ব্যাপারটা আসছে। হুম, তার মানে এটাকে যদি আমি একটা সমীকরণে নিয়ে যাই, তাহলে কি আসবে দেখো। আহ রেশিওতে করে নাও বা বিয়োগ করে নাও। হ্যাঁ, যে 3/8, এটা বড় ছিল, তাহলে 3/8 মাইনাস এক্স, ঠিক আছে, ইকুয়াল টু 1:1 আছে, মানে সমান সমান হয়ে যাবে। হ্যাঁ, মানে এটা বাই এটা করলে 1:1 হয়, তাই তো? মানে এইটা বাই 5/16 প্লাস এক্স, তাই তো? একটা বিয়োগ, এখান থেকে এটা বিয়োগ করলাম, এটা থেকে এটা বিয়োগ করলাম, একটা এক্স মাইনাস 5/16 করলে তোমার 1/1 আসছে, 1:1। মানে এটা ইকুয়াল টু এটা। তাহলে এটা একটু সমীকরণে ফেলো তো, সমীকরণে ফেলে দেখো তো কি আসছে। কারণ এখানে আমাকে মাঝখানেরটা বের করতে হবে, তাই তো? তাহলে এখানে যদি তুমি সমীকরণে ফেলো, 3/8 মাইনাস এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 5/16। অতএব এক্স যদি এদিকে নিয়ে যায়, তাহলে 2x হয়ে যাবে। 2x ইকুয়াল টু এই এই এক্সটাকে এইদিকে নিয়ে গেলাম, আর এই সংখ্যাটাকে এইদিকে নিয়ে গেলে তাহলে কত হয়ে যাবে? 3/8 প্লাস 5/16। তাহলে এখানে আসছে 8/8, তো আসছে না, এখানে 16, আর 6 11, 11/16, তাই তো? তাহলে x ইকুয়াল টু নিচে চলে আসবে 11/16 ইন্টু 2, 11/32। কত? তাহলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে? তাহলে এর মধ্যে এটা, এখানে একটা জিনিস দেখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এখানে কি ধরেছিলাম, 3-8, এগুলো কি ধরেছিলাম? এগুলো জল ধরেছিলাম, তাই না? তাহলে এইখানে যে x এর ভ্যালুটা আসলো 11/32, তাহলে এটা জলের পরিমাণ আসলো 32, মানে টোটাল। আর 11 ভাগ হচ্ছে জল, তাই তো? তাহলে এর মধ্যে এইটা হচ্ছে জল,
তাহলে বাকি দুধের পরিমাণটা কত থাকবে? যদি প্রথমে দুধ আর জল বলে তাহলে দুধটা থাকবে 32 মাইনাস 11, আর জলটা তো 11, তাহলে কত আসছে? 21:11, এটাই অপশন। আচ্ছা, এটা আমাদের এটাকে যদি ফর্মুলাতে নিয়ে যেতে চাও তাহলে কিরকম আসে ইকুয়েশন করার জায়গায় একটা ছোট করে পড়ে দিই তোমাদের, যে একই রকম কনসেপ্ট একই। এই দুটোকে ভ্যালু নিয়ে যদি করো যে প্রথম পাত্র দিয়ে দিচ্ছে, দ্বিতীয় পাত্র দিয়ে দিয়েছে এবং দুটি পাত্রের মিশ্রণ 1:1 দিয়ে দিয়েছে, তাহলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কি হবে? ঠিক আছে, তাহলে এখানে দুধের অনুপাত হচ্ছে, দেখো আলাদা আলাদা করে জল বের করো, দুটো পাত্রে আলাদা আলাদা করে দুধের মিশ্রণটা বের করো, নিয়ে তুমি রেশিওতে ফেলে দাও। যেরকম ধরো 5/8, একটা 5/8 বেরোচ্ছে দুধের পরিমাণ, এখানে 5/8 বেরোচ্ছে, আর এখানে তাহলে কত হবে? 11/16। তাহলে এখানে 11/16। ঠিক আছে, এটা ইস টু এখানে তাহলে 3/8 প্লাস এখানে 5/16। তাহলে এই দুটো রেশিও করলে দেখবে যে যোগ বিয়োগ করে রেশিও করলে এখানে যেটা দেখাচ্ছে 21:11 আসছে। কিন্তু এটা তো না হয় ঠিক আছে, এটাকে আলাদাভাবে করা যাচ্ছে, এটাকেও অ্যান্সার তুমি ভাবতে পারো, কিন্তু কনসেপ্টে যদি আমি যাই, এখানে স্যার ওখানে অনেকে একটা বুঝতে গুণ পারবে যে করলেন, একটা যোগ করলেন না। 32টা কি আসলো। দেখো ব্যাপারটা কি হচ্ছে, এখানে 8 কোথা থেকে এসেছিল? এই 8টা 3 প্লাস 5 থেকে এসেছিল। টোটাল এখানে 16টা কিভাবে এসেছিল? এখানে 11 প্লাস 5 করে এসেছিল কিনা 16টা? তাহলে এখানে যে 32 আসবে সেটাও 11 প্লাস 21 করেই তো আসবে না, মানে বা 21 প্লাস 11, যেটা আগে পরে যাই হোক না কেন, আমি আগে পরে লিখেছি। তাহলে এখানে তো সব জল বের করছি না, জলের পরিমাণে তো বের করছি, এটা তো জল, এবং এটাও যেটা বেরোবে সেটা তো জলই বেরোবে, শুধুমাত্র জল। তাহলে 11 ভাগ জল আছে কত ভাগের মধ্যে? 32 ভাগের মধ্যে। তাহলে এক্স এর ভ্যালুটা তো সেভাবেই বেরোবে, তাই না? কিন্তু এখানে বলেছে তাহলে নতুন মিশ্রণে দুধ ও জলের পরিমাণ, তো দুধের জলের পরিমাণ কত? 11 ভাগ যদি জল হয়, 32 ভাগ যদি টোটাল হয়, তাহলে বাকিটা তো দুধের পরিমাণ হবে। তো ওই জন্যই আমি করলাম যে এটা দুধ ইস্টু জল রেশিও। বুঝতে পেরেছো? 32টা পেলাম এখান থেকে। দেখা হয়েছে এটা যেহেতু মাঝখানে চেয়েছে, এখানে পাত্রের মিশ্রণ দিয়ে দিয়েছে, আমি ওই জন্যই প্রথমে ভুল করে দিয়েছিলাম, যে আমি বুঝতে মানে এটা যেটা প্রত্যেকটা কোশ্চেন করতে গিয়ে যা হয়, দুটি পাত্রের মিশ্রণ, এখানে পাত্র চেয়েছে। এখানে যদি বলতো নতুন পাত্রে দুধ ও জলের মিশ্রণ, ওটা জিজ্ঞাসা করেছে, তাই না? তাহলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে সেটা জিজ্ঞাসা করেছে। এখানে যেটা দুধ ও জলের অনুপাত দিয়েছিল, এখানেও দুধ ও জলের অনুপাত দিয়েছিল, পরেরটাতে পাত্রের মিশ্রণ দিয়ে দিয়েছে, মানে এ আর বি এর অনুপাতটা দিয়ে দিয়েছে। তাহলে এ আর বি সমান সমান আছে, তাহলে এইভাবে দিয়ে দিয়েছে, ওই জন্য এইভাবে তুমি রেশিও করেও বের করতে পারো, যেহেতু সমান সমান আছে, 1:1 আছে, তার জন্য এটা কাজে লাগালাম। ঠিক আছে, চলো পরের কোশ্চেনটা করো দেখি। এখানে একটা জিনিস কি, পৃথিবীতে উত্তর গোলার্ধ একটা সাইডে আসছে, একটা সাইডে দক্ষিণ গোলার্ধ, মানে উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ যোগ করে তুমি পুরো পৃথিবী পেতে পারো। ঠিক আছে, এইভাবে ভাবতে হবে ব্যাপারটা। ধরে নাও একটা বড় পাত্র আছে, বড় পাত্রকে দুটো পাত্রে ভাগ করে দাও,
উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ এরকম হয়। মানে ধরে নাও এটা পুরো পৃথিবী, তো তাহলে এইখানে তোমাকে দুটো ভাগে ভাগ করে দিল। এই যে এখানে যতগুলো জল ছিল এটা একটা আলাদা পাত্রে রেখে দিল, এখানে যা জল ছিল এটাকে একটা আলাদা পাত্রে। ঠিক আছে, এবার এই দুটোর মধ্যে তাহলে দক্ষিণ গোলার্ধের স্থল ও জলের অনুপাতটা কত হবে সেটা ওই একই অ্যালিগেশন করেই করতে হবে। করো দেখি। বা আগের মতো রেশিও করেও ভাবতে পারো যে পৃথিবী 1:2, আমি শুধুমাত্র যদি স্থল বা জলের অনুপাত বের করি পুরোটাই বের করবো। হ্যাঁ, ঠিক আছে। তাহলে পুরো পৃথিবীতে স্থল কত আছে 1/3 আর জল কত আছে 2/3, তাই তো? এটা পৃথিবীতে। আর উত্তর গোলার্ধে কত আছে? উত্তর গোলার্ধে স্থলের পরিমাণ 2/5 আর জলের পরিমাণ 3/5। তাহলে দক্ষিণ গোলার্ধে স্থল ও জলের অনুপাত কত হবে? তাহলে এই দুটো তাহলে পৃথিবীতে 1/3 আছে, তার থেকে উত্তর গোলার্ধে তাহলে কি হবে? বিয়োগ করব 2/5, তাই না? তাহলে এটা হয়ে গেল স্থল। আর জল তাহলে কত হয়ে গেল? 2/3 মাইনাস 3/5 কত হচ্ছে দেখো তো? 15, 5 মাইনাস 3/5 মাইনাস 4, তাই তো? না, এটাও তো 6 আসছে, মাইনাস চলে আসছে। 2/5 মানে এখানে 40%, 33.33% তো বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, স্যার এভাবে হচ্ছে না। এভাবে হচ্ছে না। আচ্ছা, এক সেকেন্ড, এটাকে অন্যভাবে ভাবার চেষ্টা করি। অ্যালিগেশন করে কি আসছে? তাও দেখি তো। অ্যালিগেশন করে উত্তর দক্ষিণ পৃথিবী, এটা তো মানে একটা রেশিওর মধ্যে দিয়ে দিয়েছে। যদি এখানে 1/3 করো আর এখানেও যদি উত্তর গোলার্ধের স্থল ও জলের অনুপাত হচ্ছে 2:3, এখানে বলা মুশকিল না? তিনটে রেশিও তো তোমাকে দেয়। এটাকে যদি এরকম রেশিও করা যায়, ধরে নাও যেরকম আমরা এভাবে করতাম না, রেশিও প্রপোর্শনে তোমরা এরকম করেছো যে ইনকাম, হ্যাঁ, ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিংস, তাই তো? তাই ইনকাম থেকে সেভিংস বাদ দিলে এক্সপেন্ডিচার হয় এরকম। তাহলে তুমি যদি এটা পৃথিবীতে এরকম ভাবো, পৃথিবীর স্থল আর জলের অনুপাত হচ্ছে 1:2, আর উত্তর গোলার্ধে যেটা রেশিও আছে 2:3। তাহলে এটা রেশিও প্রপোর্শনে যদি ভাবো তাহলে এটার ডিফারেন্স কত আসছে? 1, এটা ডিফারেন্স 1, তাই তো? দক্ষিণ গোলার্ধে তাহলে কত হবে? তাহলে এখানে আমাকে বিয়োগ করতে হবে, তাহলে এখানে একটা বড় ভ্যালু নিতে হবে যেটা এর থেকে বড় হয়, তাই তো? তাহলে স্যার এখানে অ্যান্সার কি 4:11 হবে? হ্যাঁ, 4:11 দিয়েছে। ঠিক আছে, এভাবে যদি আমি ভাবি, ওইভাবে কি আসছে রেশিও করে বিয়োগ করে? স্যার উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ 1:1 ধরে নিলাম, স্যার পৃথিবী গোটাটা মানে হচ্ছে। পুরোটাকেই ভাগ করে দিয়েছে সমান সমান, তাই তো? হ্যাঁ স্যার। হুম হুম। নিয়ে 1:1 তুমি ধরে নিলে, আর এটা পৃথিবী তুমি করলে এখানে 1:1 ধরে নিয়েছো তো মিনটা। তাহলে তুমি হ্যাঁ, অ্যালিগেশন করেছো তারপরে অ্যালিগেশন করেছি স্যার। 1/3, তাই তো? 1/15 আসছে, 1/15 আসছে 2/5 থেকে 1/3 বিয়োগ করে, তাহলে এটা 1/15 আসতে হবে। তাহলে যে স্থলের পরিমাণ হয় 1/3 মাইনাস x ইকুয়াল টু এভাবে করেছো কি 1/15। 1/3 1/2 আর এরকম ভাবে করেছো? হ্যাঁ স্যার, এটা 1/15 হচ্ছে 1:15 আসছে? 2 না স্যার, বলছি 2/5 মাইনাস 1/3 করে 1/15 আসছে যে উত্তর গোলার্ধ আর পৃথিবীর মধ্যে।
আচ্ছা, আমি আমি এদিকেরটা। এখানে এখানে এভাবে করলে কি আসছিল সেটা? পৃথিবী আর এটা যদি স্যার ওখানেও 1/15 আসছিল, যখন আপনি ওই অনুপাত ধরে করলেন দুটোই 1/15 আসছিল, আগেরটা 1/15 আসছিল। দুটোই 1/15 আসছিল, তারপরে ওটা তো হলো না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা না হয় আমি একটু আমার এখানে অ্যান্সারটা আমি তোমাদের দেবো, তোমরা ট্রাই করো তো। এটার অ্যান্সার সি আছে, ঠিক আছে? এটা অ্যান্সার সি আছে, 4:11 আছে। এখানে এইভাবে ডিফারেন্স করলে কত আসে? আচ্ছা, 1/3 মানে 33.33%, 2/5 মানে হচ্ছে 40%, আর এটা হয়ে গেল 50%। তাহলে তো এইভাবেও আসবে না, সব 50% থেকে দুটোই ছোট হয়ে গেল, এইভাবেও আসবে না। এখানে যেটা করেছে দেখো, এটার অ্যান্সারটা আমি বইয়ের থ্রুতে আমি তোমাদেরকে না এটা চেষ্টা করছি। এখানে যেটা করেছে যে পৃথিবী 1:2, 1:2 দিয়েছে, এবং অবভিয়াসলি যে টোটাল যেটা আছে 3 ভাগ। হ্যাঁ, তাহলে এখানে টোটাল আছে 5 ভাগ, এলসিএম করে দিয়েছে 3 আর 5। এটা আছে 5 ভাগ, এটা আছে 3 ভাগ, তাহলে 3 আর 5 এলসিএম করে, তাহলে এটাকে 5 দিয়ে গুণ করেছে, এটাকেও 3 দিয়ে গুণ করেছে। তাহলে কি হয়ে গেছে রেশিওটা? তাহলে কি হয়ে গেছে দেখো, 5 আর এখানে 10, তাই তো? 5:10, একই ব্যাপার, 1:2, 5:10 পৃথিবী, যেটাকে মানে বেশি করার জন্য। হুম, তো 5:10, আর এখানে যখন 3 দিয়ে গুণ করেছে, তাহলে 3 দুগুণী 6, ইস্টু 3 তিরিকে 9, 6:9। তাহলে এখানে কি হয়ে গেল তাহলে? এটা উত্তর, তাই তো? তারপরে আহ, এবার এই দুটোর মধ্যে ডিফারেন্স কত আছে? এখানে 5 আছে, এখানে 4 আছে, গুণ। এটা একটা রেশিও হলো যে না, পৃথিবী থেকে উত্তর গোলার্ধ তো কম হলো, এখানে কত ডিফারেন্স? কত? তাহলে 5-এর ডিফারেন্স, এটাও 6 আর এটার ডিফারেন্স হচ্ছে 6 আর 9 ডিফারেন্স কত আসছে? 3-এর ডিফারেন্স। তাহলে এবার যদি আমি এখানে 3 দিয়ে গুণ করি, তাহলে কত আসবে? 3, 3 × 5 = 15, 3×10 = 30, আর এখানে আসছে 5×6 = 5×9 = 45। এভাবে রেশিও ফাংশন করা যায়। যাক, এখানে যেটা করেছে দেখো, এখানে 30 করেছে, এই জায়গাটাই তোমার তাহলে এখানে করেছে হচ্ছে, আমি তোমাদের বলে দিই, পৃথিবীতে তাহলে এখানে 3 এখানে 30 করেছে, আর উত্তর গোলার্ধেও এখানে 15 করেছে। যেখানে 2:3, এখানে 2 + 3 = 5 করে এখানে 15 করেছে, ঠিক আছে? 3 দিয়ে গুণ করে। তাহলে এবার বিয়োগ করেছে কিরকম ভাবে, যে 1 × 10 - 2 × 3, আর রেশিও দিয়েছে 2 × 10 - 3 × 3, ঠিক আছে? এবং এখান থেকে 4:11 রেশিও বের করেছে, ঠিক আছে? তো এটা পৃথিবী। স্যার আমি যেরকম করেছি একটু গ্রুপে ছবি পাঠালাম, একটু দেখে বলেন তো। আচ্ছা, আমি পরে না হয় দেখে বলছি, ঠিক আছে? এটা দক্ষিণ। তাহলে এবার এই এই জিনিসটা করেছে, এখানে করতে গেলে 1:1 আসছে, এখানে 1:1 তো আসছে ডিফারেন্স, 1:1 বিয়োগ করলে। আচ্ছা ঠিক আছে, এটা এইভাবে একটু দেখো, হ্যাঁ, যদি হয়। আচ্ছা, এখানে যদি এখানে 1 কিভাবে আসলো আর এখানে 2 কিভাবে আসলো? তো অবভিয়াসলি 30 যদি হয়, তাহলে এখানে 10 আর এখানে 20, এই জন্য এখানে 10 এসছে, এখানে 20 এসছে। আর এখানে 5 যদি হয়, 5 কে 15 মানে 3 দিয়ে গুণ, তাহলে 3 দুগুণে 6, 3 তিরিকে 9, তার জন্য এখানে 6 এসছে, আর এখানে 9 এসছে। 5 আর 10-এ 15, তাই ঠিক আছে, ছাড়ো। আমারও হয়তো এই জায়গাটা একটু গন্ডগোল মনে হচ্ছে। তো অ্যান্সার সি আছে, 4:11, এইভাবেও তোমাকে করেছে। যাও, পরে কোশ্চেন। একটা কোশ্চেন অনেকটা সময় চলে গেল। যাও, এই কোশ্চেন করো। এটা অ্যালিগেশনে চলে আসবে। সহজ কোশ্চেনে সহজ হবে।
হাজার টাকা দুটি ভাগে ব্যাংকে রাখা হলো। প্রথম ভাগের বার্ষিক সুদের হার 9%, দ্বিতীয় ভাগের সুদের হার 11%। এটা সুদ দিয়েছে, সুদ কষার অঙ্ক আছে। তো এখানেও একই রকম কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করো যে বলছে হাজার টাকা কত অনুপাতে দুটো ভাবে ভাগ করেছে সেটা তো বলা মুশকিল। প্রথম ভাগ কত ভাগ মানে কত টাকা বার্ষিক সুদে 9% দিয়েছে সেটা জানি না। দ্বিতীয় ভাগ সুদের হার 11%, আর প্রথম ভাগে 9% দিয়েছে। যদি মোট সুদের হার 9 পূর্ণ 3/4, দেখো 9 পূর্ণ 3/4 9 আর 11-র মাঝখানে আসে, তবে প্রথম ভাগে কত টাকা রেখেছিল ডিফারেন্স করে বের করে দাও, রেশিও করে। 100 টাকা, এই হাজার টাকা দুটো ভাগে ভাগ করেছে, প্রথম দ্বিতীয়। হুম, তো প্রথম ভাগে কত বলেছে 9%, এটাতে 11%, আর মাঝখানে যেটা অল থ্রু সবকিছু মিলিয়ে সেটা হচ্ছে 9 পূর্ণ 3/4%। তাহলে ডিফারেন্স করো, ডিফারেন্স করলে কত আসছে, এখানে 3/4 আসছে। আর এটা পার্সেন্টেজ, পার্সেন্টেজ এটাও পার্সেন্টেজ আসছে কিন্তু পার্সেন্টেজ উঠে যাবে। এখানে আসছে 11, মানে এখানে 1/4, 1/4%, তাই না? 1/4 করলে 10 হয়, এখানে 11। হ্যাঁ, রেশিও করলে কত আসছে, এবার এখানে আসছে 5/4:3/4, তাহলে 5:3, 5:3। 5 আর 3 8, 5 আর 3 যোগ করলে হচ্ছে 8। এই 8 ইউনিট ইকুইভ্যালেন্ট টু 1000 টাকা। এই 1000 টাকা। তো বলেছে প্রথম ভাগে কত টাকা রেখেছিল, প্রথম ভাগ মানে হচ্ছে 5, তাহলে 5/8 ইন্টু 1000, তাই তো? 4 দিয়ে কাটলে 4×25 250, এখন 4 2 125, তাহলে 125 ইন্টু 5 কত হয়, 4×5 600, কিন্তু এখানে তো অপশন নেই। 25, 4 দিয়ে কাটলে 4×25 100 250, 4 2 8, 125, 125 ইন্টু 5, 5 বড় 60, 25 অপশনে নেই কেন? এখানে কোথাও ভুল করে 4×4 5, 11 থেকে দেখে নিচ্ছি, 11 থেকে কত হচ্ছে এখানে, 4 নং 36, 37, 38, 36, এখানে 39, তাই তো? ও আচ্ছা আচ্ছা, এখানে 5/4 ঠিকই তো আছে। এটা এখানে রেশিও করেছে 7:1, 7:1 এর রেশিও কিভাবে আসছে তোমাদের কি দেখা বেরোচ্ছে? দেখো তো। না স্যার, এটা ভুল আছে উত্তর। উত্তর ভুল আছে না, কারণ এখানে তো 5 হুম ইস টু হুম, 625 বেরোচ্ছে। 625ই বেরোচ্ছে, তাই না? 625ই অ্যান্সার বেরোচ্ছে, আর এটাই হবে অ্যান্সার। এদের অপশনে তাহলে ভুল আছে, এরা অপশনে প্রত্যেকটা ভুল আছে, এটা অ্যান্সার লিখে দিলাম 625। আর কোনো ডিফারেন্স, এদের এখানে একটা ডিফারেন্স বের করেছে, এটা একটা অবস্থা যে 37/4 করেছে। আচ্ছা, এই জিনিসটা মুখে মুখে কিভাবে করলাম রেশিও বাদ দিয়ে, এই জায়গাটা তোমরা নিশ্চয়ই জানো। 9 পূর্ণ 3/4 মানে হচ্ছে 9 প্লাস 3/4। তাহলে যখন তুমি 9 থেকে এটা থেকে 9 বিয়োগ করতে যাবে, তাহলে অবভিয়াসলি 3/4 পড়ে থাকলো, 3/4 আমি লিখে দিলাম। আচ্ছা, যখন এখান থেকে এটা বিয়োগ করবে, তাহলে তুমি এটা জানো যে 11 মাইনাস 9 মাইনাস 3/4 হয়ে গেল, তাই না? তাহলে এখান থেকে বিয়োগ করলে 2 মাইনাস 3/4, তাহলে 3/4, এখানে তো 1 প্লাস 1 মাইনাস 3/4, এরকম ভাবতে গেলে 1 প্লাস 1/4, এগুলো সব মুখে মুখে হবে এই পোর্শনগুলো, ঠিক আছে? তাহলে এইভাবে 1 প্লাস 1/4 আমি করে দিলাম, 1/4 প্লাস করলে তাহলে এখানে 5/4, 5:3 হচ্ছে 8, অ্যান্সার এটাই আছে। চলো পরে কোশ্চেন। পরে দেখি কোশ্চেনটা। 3 প্রকার চাল 18, 24, 25 কি অনুপাতে মেশালে মিশ্রিত চালের মূল্য 20 টাকা হয়? দেখো আমরা তো জানি যে
দুটোর দুই প্রকারের জন্য অ্যালিগেশন হয়, এখানে তিনটে প্রকার দিয়েছে তাই তো। মিশালে মিশ্রিত চালের মূল্য 20 টাকা হয়। তো অ্যালিগেশন এখানে দুটো দিয়েছে, তো এরকম তুমি ভাবতে পারো প্রথম দ্বিতীয় দ্বিতীয় তৃতীয় বা প্রথম দ্বিতীয় যেটা ইচ্ছে রেশিও করে তোমরা করতে পারবে। ঠিক আছে? তো এখানে যেটা দিয়েছে ধরো উম, মানে আমি আরেকবার বলি, ধরো না তিনটে চাল তো ABC, এটা এ, এটা বি, এটা সি। তো ABC তিনটেরই মিশ্রিত চাল 20 টাকা কেজিতেই আসবে, মানে ওরা তিনটা মিশিয়ে দিল, মিশিয়ে দিয়ে 20 টাকা কেজিতে চলে আসবে, মানে এই দুটো মিশালেও 20-তে আসবে, এই দুটো মিশালেও 20-তে আসবে। ঠিক আছে, তাহলে এরকম যদি করি 18, দেখো ওই সবগুলোর 18 আর এখানে 20টা মাঝখানে নিয়েছে, তো ব্যাপারটা এরকম ব্যাপার 18, 24, এখানে 20, তাহলে 20 থেকে ছোট বড় আসছে অ্যালিগেশন করা যাবে, মানে এখানে এ নিয়েছে, এটা বি নিয়েছে। এবার সিটাকেও কানেক্ট করতে হবে, কিন্তু 24 আর 25 20 থেকে দুটোই বেশি হয়ে যাচ্ছে। তখন তুমি কি করলে 18 আর 25-এর মাঝখানে 20-কে নিয়ে নিলে, তাহলে আবার একটা এ, আর এখানে হচ্ছে 18, এখানে সি নিয়ে নাও 25, কারণ সি তো কানেক্ট করতে হবে এখানে 20। তাহলে এবার এই দুটো এগুলোর মধ্যে রেশিও বের করো। ঠিক আছে, তাহলে এবার ডিফারেন্স করে এদের মধ্যে রেশিও বের করো। তাহলে ডিফারেন্স করে যদি রেশিও বের করি কত আসছে, 18 20, এখানে 2 আর 24 4, তাহলে 1:2। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। আর এখানেও ডিফারেন্স করলে 2 আসছে, ডিফারেন্স করলে 5 আসছে, তাহলে এখানে এ, এখানে সি। তাহলে এ ইস স্যার টু 2:1 হবে। বি ইস টু সি যেটা হয়, কোথায় 2:1? ও আচ্ছা, এখানে 2:1, ঠিক 2:1 বিয়োগ করলে, তাহলে এ ইস টু বি ইস টু সি, তাহলে এ ইস টু বি, এ আর এ এখানে সমান করে দাও, সমান করে দিলাম, তাহলে এখানে 5 আছে, এখানে 2 আছে, তাহলে সমান করার সময় এটাকে 5 দিয়ে গুণ করলে এখানেও 5 দিয়ে গুণ করে দিই, আর এখানে তাহলে 2 দিয়ে গুণ করো, তাহলে এটাকেও 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 10 হয়ে গেছে, এখানে 10 হয়ে গেল, এখানে 5 হয়ে গেল, এখানে 10 হয়ে গেল, এখানে 4 হয়ে গেল। তাহলে এর সঙ্গে বিটাকে রাখলাম 10, 5 আর এখানে 4, আসছে রেশিও। দুটোকে যোগ করতে হবে। এক সেকেন্ড। একটা জিনিস এখানে দেখো, এখানে এ আছে, এই যে অ্যাভারেজটা আছে, এখানে এ আর বি কে রেশিও করে নিয়ে এসেছি, এ আর এখানে বি, আর এখানে এ আছে, এখানে সি আছে, তাহলে এটার মধ্যে রেশিও করলে আসলো 5:2। এখানে এ আছে, এখানে সি আছে, তার মানে আমি এখানে কি করেছি, এ কে দুবার নিয়েছিলাম, তো এটাকে একটু মার্জ করতে হবে ব্যাপারটাকে। তাহলে এ একই আসে, এ ইস টু বি ইস টু সি, এই দুটোকে দুবার নিয়েছি, তাহলে এখানে আমাকে দুবার তোমাকে করতে হবে, এটা রেশিও কত আসছে, 2:1 আসছে, এখানে 5:2 আসছে। তাহলে a এর ব্যাপারটা আসছে এখানে যেটা 2 + 5 দুটোর ভ্যালু যোগ করে, আর এখানে তো b এর ভ্যালু 1 আছে আর c এর ভ্যালু 2 আছে, এইভাবে করতে হবে 7:1:2। আচ্ছা, এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, যদি ধরো যে কোনো একটা কোশ্চেন, এই টাইপের কোশ্চেন যদি তোমার 3 প্রকার চাল বা 3 প্রকার কোনো কিছু নেয়, তাহলে এখানে যে দুটো নেই, কোনো সময় যদি এরকম হয়ে যেত, কোনো সময় যদি এরকম a is to তোমাকে c নিতে হতো আর b is to c যদি c নিতে হতো, ঠিক আছে, মাঝখানে কোনো সংখ্যা দিয়ে ডিফারেন্স তুমি করলে, এখানে যা বেরোতো, হ্যাঁ, এখানেও যা বেরোতো, যাই বেরোতো, এখানে ডবল কি ভ্যালু ছিল, c এর ভ্যালু ডবল ছিল, তাহলে c এর ভ্যালু যেটা ছিল সেটাকে তুমি যোগ করে, এরকম যে যোগ করে নিয়েছি 2 আর 5 যোগ করে এখান থেকে নিয়েছি, যেহেতু আমি দুবার কাউন্ট করেছি এটাকে, তার জন্য রেশিওটা এইভাবে দেখাচ্ছে। ঠিক আছে, পরে কোশ্চেন, লাস্ট কোশ্চেন আজকে। এই টাইপের কোশ্চেন গুলো খুব আসে এবং খুব সহজ কোশ্চেন।
চলো একবার আমি রিভাইজ করিয়ে দেবো, এই 22টা কোশ্চেনই এখনই একবার রিভাইজ করিয়ে দেবো, তাহলে একদম কমপ্লিট হয়ে যাবে প্রথম থেকে। জাস্ট বেশিক্ষণ লাগবে না। কি বলেছে, টু সলিউশনস অফ অ্যাসিড এন্ড ওয়াটার কন্টেইনিং অ্যাসিড এন্ড ওয়াটার ইন দ্য রেশিও 2:7 and 4:5। এটা তো ফার্স্ট, এটা সেকেন্ড। ফার্স্টে এ ধরে নিলাম, এটা বি ধরে নিলাম। The are mixed in the ratio 2:5 respectively, are mixed in the ratio মানে A আর B এর মধ্যে রেশিও, A is to B এর মধ্যে রেশিও হচ্ছে 2:5। What is the ratio of the acid and water in the resulting solution? এটা কেমন, কোন টাইপের কোশ্চেন ছিল এটা? ঠিক কোশ্চেনটা ছিল হচ্ছে 18 নম্বর কোশ্চেন। মানে ব্যাপারটা তোমাকে কি বলেছে, যদি আমি অ্যাসিড বের করি দেখি তো 18 নম্বর কোশ্চেনের মধ্যে যখন ছিল। এই ক্ষেত্রে যেটা করেছে এখানে কিসের এখানে কি বের করবে দেখো এখানে। আচ্ছা, এ সলিউশনের মধ্যে অ্যাসিড আর ওয়াটার বের করেছি। অ্যাসিড কি আছে, অ্যাসিড আছে হচ্ছে 2/9, আর ওয়াটার, ওয়াটার আছে হচ্ছে 7/9। বি সলিউশনের মধ্যে অ্যাসিড আছে কত, 4/9, আর ওয়াটার আছে হচ্ছে 5/9। এবং এই দুটোকে, এই দুটো, এই অ্যাসিড আর এই ওয়াটারটাকে কোন রেশিওতে মিশিয়েছে না, মানে কোন রেশিওতে মিশিয়েছে সেটাই বলছে যে ওই অ্যাসিড আর ওয়াটারে কি, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য অ্যাসিড এন্ড ওয়াটার ইন দ্য রেজাল্টেন্ট সলিউশন। তো সলিউশনটা কি দিয়েছে 2:5। তার মানে মিক্স করেছে, তো মিক্স করলে অ্যাসিড মিক্স হচ্ছে ওয়াটার মিক্স হচ্ছে, তাহলে 2/9 প্লাস 4/9, তাহলে এইটা মিক্স হচ্ছে, এইটা মিক্স হচ্ছে এটার সঙ্গে 2:5 রেশিও। দেখো আগের কোশ্চেন স্যার 2:1 হবে। আনসার না, এখানে 8:13, এখানে তো 8:13 দিয়েছে answer। যাই হোক দেখছি, আমি এই কোশ্চেনে নিয়ে যাই। এই 8 নম্বর কোশ্চেনে আমরা কি করেছিলাম, দুটি পাত্রে এ ও বি এর দুধের জলের অনুপাত 5:3 আর 11:5 বের করলাম। দুটি পাত্রের মিশ্রণ, দুটি পাত্রের মিশ্রণ 1:1 রেশিওতে মেশালে দুধের জলের অনুপাত কি হবে। তো আমরা এইখানে যখন বের করেছিলাম, এইভাবে যদি বের করেছিলাম, তো এই যে রেশিওটা এটাই তোমাকে জানতে চাইছে, এভাবে তুমি করতে পারো। আচ্ছা এইভাবে যদি আমি করি, হ্যাঁ এভাবে যদি করি, তাহলে এইভাবে ভাবার আমার দরকার নেই, এভাবে যদি করতে হয়। আচ্ছা থাক, এটা অসুবিধা নেই, পরে যদি এটাকেও সুইচ করি, তাহলে আমরা এখানে অ্যাসিডের, এটাও অ্যাসিডের আর এখানেও নতুন রেশিও হচ্ছে 2:5 নিচের রেশিওটা, তার মানে অ্যাসিড এ বি, অ্যাসিডই ভাবো 2/9, আর এখানেও 4/9, আর এইখানে কত হবে আমি জানি না, কিন্তু আমাদের এইখানে যেটা রেশিও বেরিয়েছে সেই রেশিওটা বলেছে 2:5। ঠিক আছে, তাহলে আমরা কি করেছিলাম, আমি যদি এটাকে x ধরে নিয়েছিলাম, তো x ধরে এটা রেশিও আমরা কি বের করেছি, এটা ডিফারেন্স, এটা থেকে এবার কোনটা বড় আছে দেখানো, 4 ভাগ, এটা বড় আছে, তার মানে এটা থেকে এটা বিয়োগ হবে, তাহলে 4/9 মাইনাস এক্স বাই, ঠিক আছে, 4/9 মাইনাস এক্স, এটা, এটা থেকে যে রেশিওটা পাবো, এখান থেকে যে রেশিওটা পাবো সেটাই মানে 2:5, মানে আমি এখান থেকে বলে দিচ্ছি এখান থেকে রেশিও কি পাবো, 4/9 মাইনাস এক্স, আর এইখানে এক্স মাইনাস 2/9, হ্যাঁ এক্স মাইনাস 2/9, এবং এটা ইকুয়াল টু এই রেশিও হচ্ছে 2/5, এবং এটাকে তুমি সলিউশন করো, তাহলে এক্স এর ভ্যালু তুমি পাবে। এক্স এর কিভাবে পাবে, অ্যাসিডের ভ্যালুটা পাবে, যেভাবে করেছিলাম, তাই না। তাহলে এটা বা এটা, এটা বা এটা একই রকম ব্যাপারটা আছে। তাহলে এটাকে আমি যদি সলিউশন করি কত দাঁড়াচ্ছে, 5 দিয়ে গুণ করে দাও, সবগুলো আগে 9 দিয়ে গুণ করে দাও নাকি, সবগুলো যদি 9 দিয়ে গুণ করে দিই তাহলে কত আসছে, 9 9 কেটে গেল, এখানে চলে আসবে 4 মাইনাস 9x বাই 9x মাইনাস 2, আর নিচে 9 নিচে 9 কেটে গিয়ে 2/5 চলে আসলো। তাহলে এরপরে চলে আসছে 5। আচ্ছা একবারে করে দেবো, আচ্ছা আলাদা 4×5 20 মাইনাস 5 নং 45, x ইকুয়াল টু 9 দুগুণে 18,
আর -4। তাহলে এবার এই দুটো চলে এভাবে যদি করা হয় 45 আর 18, 63x ইকুয়াল টু 24, তাই তো? তাহলে x ইকুয়াল টু কত হয়ে গেল? x ইকুয়াল টু 24/63। তো 24/63 মানেটা কি হলো? মানেটা হচ্ছে এইটা হচ্ছে অ্যাসিড, আর এইখানে তাহলে কত আসছে? এটা 63 মধ্যে, তাহলে 63 থেকে 24 বাদ দিলে কত হয়? 63 মাইনাস 24 করলে এটা হয়ে যাবে, এটা যতই আসবে, কত আসছে 64 যদি নিতাম তাহলে আসতো 40, এটা 39, তাই তো? হ্যাঁ 39, এটা হয়ে যাবে কত? অ্যাসিড আর কি বলেছে? ওয়াটার। তাহলে এটা ওয়াটার হয়ে যাবে। তাহলে নতুন সলিউশনে অ্যাসিড আর ওয়াটার রেশিও কত? তাহলে অ্যাসিড ইজ টু ওয়াটার 24:39। 3 দিয়ে কাটো, এটা আলাদা। 3 দিয়ে কাটো, 3 8 24, 3 13 39, এটা অ্যান্সার। স্যার বলছি এটা অ্যালিগেশন ছাড়া যদি যেটা প্রসেসে বললেন ওটাতে যদি করা হয় ওটা কিভাবে হবে? অ্যালিগেশন ছাড়া যে প্রসেসটা আমি করিয়েছিলাম সেখানে কোথায় করি? এই জায়গাটায় করছি ধরো। আচ্ছা এই যে একটা একটু মিটিয়ে করি, এই প্রসেসটাই অ্যাপ্লাই হবে 2/9। তাহলে এখানে অ্যালিগেশন ছাড়া যদি করতে হয় তাহলে এই যে অ্যাসিড, এই অ্যাসিড আর এই ওয়াটার আগেরটাতে 1:1 ছিল, হ্যাঁ? তাহলে এই দুটোকে 1:1 রেশিওতে মিলিয়ে দিয়েছিলাম, এটা ইন্টু এটা। এখানে কি করছে? 2:5 রেশিওতে মেশাতে হবে, ঠিক আছে? মানে প্রথম পার্ট 2:5 রেশিওতে তুমি মেশালে কেমন হবে? এখানে x ধরে করলে আমি বলে দিচ্ছি এখানে কত আসছে। মানে প্রথমটাকে 2/5 দিয়ে তারপর আবার ওটাকে 2/5 দিয়ে। 2/5 দুটোর মধ্যে রেশিও 2/5 মানে হচ্ছে প্রথম যে এটা আছে 2 ভাগ আছে 7 ভাগের মধ্যে, স্যার 2/5 টা তো স্যার মিক্সার আর রেশিও এখানে না, ওটা তো 5/7। কমন। হ্যাঁ 2/7, এখানে 5/7, ঠিক আছে? তো মানে এরকম ব্যাপারটা 2/7 মধ্যে এইটা কত আছে, এবং 5/7 মধ্যে এটা 2/7 মধ্যে কত আছে, এটা 5/7 মধ্যে কত আছে, নিয়ে তারপরে অ্যাসিড আর ওয়াটারের রেশিও বের করতে হবে, বুঝেছো? মানে ব্যাপারটা হচ্ছে এখানে সবগুলোতে 9 আছে, আর এখানে এটা যোগ করে তোমার আছে 7। 7 নং 63 দিয়ে যদি তুমি ভাগ করে দাও, 7 নং 63 যদি 63 রেশিও করে দাও, তাহলে এখানে কত রেশিও আসে? 9 দিয়ে 63 তে 9 দুগুণে 18, এখানে 18, আর এইটা হয়ে যেত 7 নং তার মানে 5 নং 45, তাই তো? এটা রেশিও, একই রেশিও 2:5 রেশিওতে 18:45 আসে। আচ্ছা এখানে যদি 18 ভাগ আমি নিতাম, ব্যাপারটা এরকম, তাহলে এটা 18 ভাগ, এটা 45 ভাগ, ঠিক আছে? তাহলে 18 ভাগের মধ্যে 2 ভাগ অ্যাসিড, তাহলে তার মানে এখানে 4 হয়ে যাচ্ছে, আর এখানে কত আসছে? 9 7 দুগুণে 14 আসছে, আর এখানেও 18 ভাগের মধ্যে এখানে 45 ভাগের মধ্যে 9 দিয়ে 5, 5 নং পদে 4 5 20, আর এখানে 5 দিয়ে করে 25। এবার তুমি যদি যোগ করে দাও অ্যাসিড, 4 আর 20 যোগ করলে 24 ইস্টু 14 আর 25 যোগ করলে কত হয়? 39। এখান থেকেও 8:13 বেরিয়ে যাচ্ছে। মানে তুমি নর্মালি দুটো জিনিস ভাবো, মানে এখানে অনেকের কনফিউজ হয়ে গেল। দুটো সলিউশন আছে, ধরে নাও দুটো গ্লাসে অ্যাসিড আর ওয়াটার, ধরে নাও সুগার অ্যান্ড ওয়াটার, ঠিক আছে? দুটো গ্লাসে আলাদা আলাদা রেশিওতে মেশানো আছে। এবার কি করেছে, মিক্সচারটা করেছে হচ্ছে 2:5 রেশিওতে। মানে দুটো গ্লাসের একই রকম অনুপাত, দুটো গ্লাস, এখানে 2 গ্লাস নিল, এই এ গ্লাসের 2 গ্লাস নিল, আর বি গ্লাসের 5 গ্লাস নিল, এরকমও হতে পারে 2:5 অনুপাতে মিশানো হলো, ঠিক আছে? বা ওই গ্লাসের একটা গ্লাসে 2 দিয়ে ভাগ করলে, আর একটা গ্লাসের 5 দিয়ে ভাগ করে 1 ভাগ করে মেশানো হলো, নিয়ে তার মধ্যে অ্যাসিড আর ওয়াটার রেশিও কত আছে। আমি এখানে কি করলাম, এখানে 7 আসছে তো,
দুটো যোগ করলে 7 আসছে, আর এগুলো সব যোগ করলে সব 9 আসছে। দেখো সবগুলোতে 9 আছে, এখানে 9 আছে, এখানে 9 আছে। তাহলে আমি কি করলাম, 7 ইন্টু 9, 63 নিলাম। এবারে 63 ভাগের মধ্যে এই রেশিওটা মানে 63 ভাগের মধ্যে, এটা তো পাত্রের রেশিও বলেছে, তাহলে 63 ভাগের মধ্যে যদি এই রেশিওতে ভাগ করো, তাহলে 18 আর 45-এ ভাগ হচ্ছে, যোগ করলে 63 আসবে। এই 18 ভাগের মধ্যে এটা হতো প্রথম ক্লাস, এ অনুপাত কত, 18, এই যে এ অনুপাত 18 আর বি অনুপাত 45। তো 18 ভাগের মধ্যে অ্যাসিড কত আছে, 2:7 অনুপাত আছে না প্রথমেরটা, 2:7। তাহলে সেখান থেকে কত পেলাম, 4 ভাগ অ্যাসিড, 14 ভাগ ওয়াটার। পরের বি অনুপাতে 45 ভাগের মধ্যে 4:5, মানে 5 দিয়ে কাটে, তাহলে এখানে 4, 4 5 20, মানে এখানে 20 আর এখানে 25-এ ভাগ হলো, যোগ করলে 45-এ আসছে। এবার যে নতুন রেশিওটা আসছে, এখানে যে নতুন রেশিওটা আমি করলাম, এখানে এখানে আমি অ্যাসিডটা যোগ করে দিলাম। অ্যাসিড 4 আর 20 যোগ করলে 24 আসছে, 4 আর 20, অ্যাসিড দুটো পাত্রের অ্যাসিড যোগ করলাম 4 আর 20, আর ওয়াটার 14 আর 25, এই অ্যাসিড ওয়াটার 14 আর 25, তাই তো? তাহলে এবার তুমি যোগ করে 8:13 অ্যান্সার তুমি পেয়ে যাচ্ছ। এটাও করা যায়। এটা বুঝতে সুবিধা হলো এলসিএম নিলাম বলে, আর যদি না হতো তাহলে ফ্র্যাকশন গুলো করে করে মাথা ঘুরে, ঠিক আছে? ওই জন্য অ্যালিগেশনটা এটা ভাবা যেতে পারে। ঠিক আছে, এমন কিছুই না। এই যে ডিফারেন্সটা আমরা করলাম, এখান থেকে কোনটা বিয়োগ করলাম সেটা বোঝার জন্য আমি কি অ্যাপ্লাই করলাম, এই দুটোর মধ্যে দেখে নাও। এর মধ্যে একটা বড় একটা ছোট তো হবে, যেটা বড় আছে তার মাঝখানে, দুটোর মাঝখানে তো আসবে না এটা। তাহলে এখানে 9/4 আছে, 9/2 আছে, তাহলে 9 থেকে 4, তাহলে 9 থেকে 4 মাইনাস এক্স করলাম, আর এই x মাইনাস 2/9 করলাম, আর এটা ইকুয়াল টু 2:5 আছে, 2:5 বসিয়ে দাও। তাই না? এখান থেকেও তুমি আনসার পেয়ে গেলে। ঠিক আছে, এইভাবে যদি আমি, এটা তো শেষ ছিল অ্যালিগেশনের, পরে আমি ভাবছিলাম অন্য কিছু করাবো, তো আমি করাচ্ছি, তার আগে আমি একবার একটু চেক করি তোমাদের ফার্স্ট থেকে, জাস্ট ফর প্র্যাকটিস, জাস্ট একবার রিভাইজ হয়ে যাবে। দেখো ফার্স্টের দিকের কোশ্চেন গুলো তুমি এখন, এটা তো রেশিও প্রপোর্শন ছিল, আশা করি তোমরা আহ, একটু অন্য পারিনি। এটা তো বোঝাই গেছে রেশিও প্রপোর্শন, এটাতে কিছু অ্যালিগেশন ব্যাপারই নেই। এই টাইপের কোশ্চেন গুলো দেখো তুমি জাস্ট এই জায়গাটা চেক করো, এখানে 12:45, 16:95, 14:55, আর এখানে সবগুলোই ক্রয় মূল্য দিয়েছিল। তো সবগুলোই ক্রয় মূল্য থাকলো মানে কি, এটা মাঝখানে থাকবে মোট, মানে মোট ব্যাপারটাই, মানে টোটাল ব্যাপারটাই মাঝখানে আসছে না, টোটাল পুরো কমপ্লিট করে টোটাল এই ব্যাপারটা, মানে এখানেও তাই, যে কত কেজি রেশিও করে আসবে না, 8:7 রেশিওতে। যদি এখানে 8 কেজি না হয় তাহলে এটা 7 কেজি না হবে, এখানে যদি 16 কেজি প্রথম প্রকার না হয় তাহলে এটা 14 কেজি দ্বিতীয় প্রকার না হবে, ওদের রেশিও করে এত টাকা চলে আসবে। কি হয়, কারো মুদিখানা দোকান থাকলে মুদিখানা দোকানে কি হয়, যে অনেক সময় যে সবার দোকানে একটা রেটে চাল পাওয়া যাচ্ছে, একজনের দোকানে কি ব্যাপার, চালটার দাম কম, বলছে এ সি পরিমাণ চাল, কিন্তু ওখানে হয়তো দুটো চালের কাছাকাছি, দুটো চালের মিশ্রণ দিয়ে দিয়েছে, দুটো চাল মিশিয়ে দিয়েছে, ওই জন্য দেখবে অনেক জায়গায় চাল, দুই রকমের চাল মিশিয়ে দিয়েছে। আহ, কি হয়, একটা বেশি দামের চাল ছিল, একটু ভালো চাল, আর একটা কম দামের চাল আছে, দু রকমের চাল মিশিয়ে কি হলো, একটা অ্যাভারেজ দাম রেখে দিল। এবার অনেক সময় কি হয়, অ্যাভারেজ দাম রেখে দিল বাট বেশি দামে বিক্রি করছে, বেশি দামে বিক্রি করছে, এরকম প্রফিট লসের ব্যাপারটা চলে আসে, কিন্তু এরকম করে। তো আশা করি তোমরা এই জায়গাটা অ্যালিগেশন ব্যাপারটা তুমি বুঝতে পেরেছো এই জায়গাটা। পরের কোশ্চেনে এখানে আমরা কি ভেবেছিলাম, যে 35 কেজি চাল ছিল এত টাকা, তো এখানে 35টা কিভাবে আমরা ইউজ করেছিলাম না, এখানেও ক্রয় মূল্য, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেনের মধ্যে পড়ে, এটা ব্যাংকেও আসে অনেকবার। তো সেম কোশ্চেন এরকম টাইপের হচ্ছে, এখানে ক্রয় মূল্য সিপি, পরেরটাতেও সিপি দিয়েছিল, কিন্তু পরেরটা এসপি দিয়ে দিয়েছে তোমাকে। হ্যাঁ, 6 টাকাটা এসপি দিয়ে দিয়েছে। তো এসপি 25% লাভ করে এসপিটা 6 টাকা এসছে, তাহলে আমি এখান থেকে সিপিটা বের করে নিলাম, ওই জন্য এই 6 টাকার এটার সিপিটা বের করে নিলাম, এই সিপিটা বের করলাম, তো এটা তখন হয়ে গেল সিপি। তাহলে যখন আমি তোমাকে কি বলছি, দেখো দেখো পরেও আমরা করেছি, দুধ আর জল যখন করছি তো সবগুলো দুধ নিয়েছি বা সবগুলো জল নিয়েছি, অ্যাসিড আর ওয়াটার করলাম তো অ্যাসিড নিয়ে করলাম বা ওয়াটার নিয়ে করলাম, তাহলে এরকম না যে দুটোর মধ্যে দুটোই থাকছে,
দু রকমের কোশ্চেনে আমরা পাচ্ছি এখানে, অ্যালিগেশন অনেক রকমের কোশ্চেন হয়, তো এখানে ভালো ভালো কোশ্চেন ডিসকাস করা হয়েছে যেগুলো পরীক্ষায় আসে। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো যদি একটু চেক করো দেখবে এগুলোর মধ্যে তুমি পাবে। ঠিক আছে, তুমি সব থেকে ভালো হয় কেউ যদি ডাব্লিউবিসিএস মেন্সের ইউটিউবে গুগলেই পেয়ে যাবে। ঠিক আছে, মেন্সের কোশ্চেন 100 নাম্বারের কোশ্চেন থাকে। ঠিক আছে, তো এই কোশ্চেন গুলো তোমরা জাস্ট দেখো, অনেকগুলো চ্যাপ্টার কভার হয়ে গেল, 10টা চ্যাপ্টার কভার হয়ে গেল, আরো কয়েকটা চ্যাপ্টার আছে করে দেবো। তো এই জিনিসগুলো দেখলে তুমি বুঝতে পেরে যাবে যে তোমার কতগুলো কোশ্চেন তোমাদের কভার হয়ে গেছে, মানে ওগুলো সবই প্রায় কম বেশি হয়ে গেছে। মানে বেসিকের থেকে তো ওই ডাব্লিউবিসিএস এর মেন্স যথেষ্ট হাই থাকে, কিন্তু সেখানেও দেখবে যে প্রায় সবগুলো কনসেপ্টই ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, ওগুলো একবার চেক করো, নিজেদেরকে একটু প্র্যাকটিস করো, না পারলে গ্রুপে দেবে, কোনো অসুবিধা নেই, কিন্তু প্র্যাকটিস করতে হয় বিভিন্ন বিভিন্ন এক্সামের কোশ্চেন। আচ্ছা, এখানেও তাহলে কি সিপি আর মাঝখানে যখন সিপি পেয়ে গেলে তখন তো আর কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তখন তুমি দুটো পরিমাণ, তুমি প্রথমটার পরিমাণ যদি 5 হয়, দ্বিতীয়টার পরিমাণ 4, এইভাবে রেশিও করে 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 নিতে পারবে। আর এখানে একই রকম, আচ্ছা, এই টাইপের কোশ্চেন দেখো লাস্টের দিকেও পেলে ব্যাপারটা, যে এই যে 8 লিটার মিশ্রণ, এই 8 লিটার মিশ্রণ মানে কি, একটি পাত্রে দুধ ও জলের মিশ্রণ 18% দুধ আছে, ওই মিশ্রণে 8 লিটার তুলে নিয়ে সমপরিমাণ জল মেশানো হলো। এই টাইপের কোশ্চেনে কি হচ্ছে, প্রথমটাতে দুধ আছে, তারপরটাতে তো জল সবে আছে না, নতুন যে মিশ্রণটা ঢালা হলো সেখানে তো আর ওখানে দুধের পরিমাণ একদম জিরো। তাহলে সেইভাবে আহ, তোমাদের ভিডিওতে দেওয়া আছে, এইভাবে একটু প্র্যাকটিস করে নাও। অ্যালিগেশনের কোশ্চেন যত রকম করানো হলো, হ্যাঁ, একটা দুটো কোশ্চেনে একটু কনফিউজ হলো, কিন্তু বাকিগুলোতে আশা করি তোমাদের কোশ্চেন কনসেপ্ট ক্লিয়ার হয়েই যাবে। ঠিক আছে, এখানেও দেখো একই রকম, এটা এটা তো খুব সহজ। এ আর বি দুটো পাত্র, দুটো জলের অনুপাত, একটাতে 4:5, একটাতে 5:1, এবং নতুন মিশ্রণে 5:4। তাহলে এখানে হয় সবগুলো আমি এটা করে দিয়েছিলাম দু রকম ভাবে, একটা ওয়াটার ধরে করেছি, একটা মিল্ক ধরে করেছি, তো যে দিকেই তুমি যাও না কেন একই অ্যান্সারই বেরোবে। ঠিক আছে, এখানে ওই দুটি পাত্রের মিশ্রণ কি অনুপাতে মেশালে, আমরা শেষের দিকে যেগুলো করছিলাম, দুটি পাত্রের মিশ্রণ দিয়ে দিয়েছে, তো দুধের জলের অনুপাত কত আছে সেটা জিজ্ঞাসা করছিল। কিন্তু এইসব কোশ্চেনে যেটা বেসিক কোশ্চেন গুলো থাকে সেগুলোতে কি হয়, মিশ্রণ দিয়ে দেয়, যেটা অ্যালিগেশনে খুব সহজে আমরা করতে পারি। আচ্ছা, আর এই কোশ্চেন গুলো, এটা এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে পড়ে। ঠিক আছে, 6 নম্বর কোশ্চেনটা, এটা একটু মাথায় রেখে দিও। এটা একটা ফর্মুলার মধ্যে করে আসছে প্রত্যেকবার, মানে এইভাবেও করতে পারো, প্রত্যেকটা পার্টে পার্টে, অথবা ফর্মুলার মধ্যে দিয়ে যেতে পারো। আর এগুলো আশা করি তোমরা পেরেছো ভালো মতো বুঝতে। এই কোশ্চেন গুলো বারবার আসছে, বারবার আসছে, দেখতে পেলে। হুম, লাভ হচ্ছে, ক্ষতি হচ্ছে, আর তার মাঝখানে কোনো একটা লাভ দিয়েছে, মানে এখানে 110, এখানে 95, তো এখানে 107। তাহলে তোমাদের দেখো একটা অ্যালিগেশনের ব্যাপার তুমি ইজিলি বুঝতে পেরে যাচ্ছ। ঠিক আছে, আচ্ছা, এটা অ্যাভারেজের একটা ভালো কোশ্চেন, ভালো, এবং পরীক্ষায় অনেকবার এসেছে এই কোশ্চেন, ছেড়ে দেয় অনেকে। তাহলে এখানে এটা অ্যালিগেশন ধরে খুব সহজে তোমরা করতে পারছো, তাই না? শেষ ম্যাচের গড়, এটা গড়, এটাও গড়, তিনটে গড় নিয়ে অ্যালিগেশন করে তুমি খুব সহজে বের করতে পারছো। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে লিখে দাও। এখানে হয়তো পরীক্ষার কোনো ট্যাগলাইন দেয়নি, কিন্তু পরীক্ষায় আসে, একটু টাফ কোশ্চেন করলে এটা দিয়ে দেয়। ঠিক আছে, আর এটা সহজের মধ্যে ছিল। আচ্ছা, এই জায়গাটাতে অনেকের, এতগুলোর মধ্যে আমরা যে করছিলাম, হয় ওয়াটার না হয় মিল্ক, তো যেহেতু প্রত্যেকের মধ্যে দুটো দুটোর মধ্যে রেশিও ছিল, এইখানে এই রিলেটেড কিছু কোশ্চেন আমরা দেখতে পেলাম, 3টা 4টা কোশ্চেন। সেখানে দেখো একটা গরু দিয়েছে আর তোতা পাখি দিয়েছে, যেহেতু এটার নিজস্ব কোনো, মানে ম্যাক্সিমামটা, এখানে ম্যাক্সিমামটা ধরে আমরা করলাম, ম্যাক্সিমাম ধরে আমরা করলাম। দেখো এখানে ম্যাক্সিমাম 80টা পা হতে পারে, যদি সবগুলো গরু হতো, সবগুলো তোতা পাখি হতো, তাহলে ম্যাক্সিমাম 40টা পা হতে পারতো, কিন্তু আমাদের দিয়েছে 52টা পা। তো সেখান থেকে আমরা হেড কাউন্টের মতো করে একটা রেশিও পেয়ে গেলাম। ঠিক একই রকমের কোশ্চেন আমরা পেয়েছি এই যে প্রশ্ন, হ্যাঁ, এই টাইপের কোশ্চেন খুবই আসছে পরীক্ষায়, তুমি দেখবে 120টি প্রশ্ন আছে, 1 নাম্বার, এত নাম্বারের কিছু ভুল অ্যালিগেশন করে এটা আমরা খুব সহজেই পেতে পেরেছি। ঠিক আছে, এবং এই জায়গাতে আরেকটা জিনিস বলার আছে, ধরে নাও কোথাও আহ, 1-3 জায়গায় 1-4ও করতে পারে, অনেক জায়গায় 1-4 করলো, কোনো অসুবিধা নেই, তোমরা এই রেশিও তো
করতে পারবে বা 4:1 রেশিওতেও করতে পারবে। তো রেশিও প্রপোর্শনে এই কোশ্চেনগুলো আমি আলাদা রকম ভাবে করিয়েছিলাম, আর অ্যালিগেশনের ক্ষেত্রে এই কোশ্চেনগুলো একটু আলাদা রকম ভাবে করা। তাহলে একটু প্র্যাকটিস করতে থাকবে, কনসেপ্ট ক্লিয়ার থাকো যেরকম ভাবে হোক, ম্যাক্সিমাম নাম্বার কিন্তু আমাদেরকে টাচ করতেই হবে, ঠিক আছে? আর এগুলো তোমাদের, এটা অ্যালিগেশনের খুব সহজ সহজ জিনিস। এখানে যেরকম বলার একটা জিনিসই আছে, এখানে তামা দেওয়া ছিল, সবসময় টোটাল সংখ্যা, টোটাল মিশ্রণ, পুরো মিশ্রণ সবকিছু 100% ধরতে হবে, তাই তো? তো 100% যদি ধরো, একটা তামা দিয়েছে 90%, তাহলে বাকি কি থাকে? 10টা। দ্বিতীয় রুতে 10টা দিয়ে 30%, বাকি তামা। তো যেটা ধরে তুমি করবে লাস্টে 10টা, মানে বেশিরভাগই এখানে দেখো বড় বড় পার্টটা নিয়েও করলাম, আর এখানে ছোট পার্টটা নিয়েও করলাম। তো আমরা চেষ্টা করবো সবসময় ছোট পার্টগুলো নেওয়ার করার, কারণ আমাদের ক্যালকুলেশনে সুবিধা হবে, দুভাবে করলেই বেরোবে। কিন্তু 10টার সঙ্গে তামা মিশিয়ে দিও না, তাহলেই হলো, ঠিক আছে? স্যার এই কোশ্চেনটাতে একটু ওই যে 900 বেরোলো হ্যাঁ, অ্যান্সারটা, তো ওটা তো 3 এর সঙ্গে 300 গুণ করলেন, তো 4-এর সঙ্গে গুণ করতে হতো না? দ্বিতীয় ধাতু কি 4 পরিমাণ কেন? মেশালে বলেছে? না না না, টোটাল হচ্ছে 4 অনুপাত। এটা তো 3 আছে, এটা তো 1 আছে। এই পরিমাণ প্রথম মিশ্রণ তাহলে কত বলেছিল? এই দেখো, প্রথম ধাতু হচ্ছে 300 গ্রাম, তাহলে প্রথম ধাতু মানে 1, এই যে প্রথম 1 অনুপাত, এই 1 অনুপাত মানে 300 গ্রাম, তাহলে ইন্টু 300 হচ্ছে না? তাহলে এখানেও তুমি 300 ইন্টু 300 করে করলেই তো, ইন্টু 300 করে করলেই তো 900 চলে আসছে দ্বিতীয় প্রকার। 1:3 রেশিও যে 4 কেন আচ্ছা করবে? আচ্ছা, টোটালতে বুঝলাম চাই স্যার। না, হ্যাঁ, এটা দ্বিতীয় চেয়েছে, পুরোটা চাই, ঠিক আছে? তাহলে এইভাবে তুমি করতে পারো। আর এখানেও এই জায়গাটাও হয়তো তোমরা ক্লিয়ার। আচ্ছা, এখানে আমরা আমরা যে এই ব্যাপারটা কেন করছি, যে মাঝখানে 2 দিয়ে গুণ, হ্যাঁ, এই জিনিসগুলো না করলেও কোনো অসুবিধা নেই, কিন্তু এই জিনিসগুলো করলে তোমার মাথায় ক্লিয়ার থাকবে, এই ফ্র্যাকশন গুলো বোঝা মুশকিল না, কোনটা বড় কোনটা ছোট। নিচের সংখ্যাগুলো যদি মিলিয়ে দাও, হ্যাঁ, নিচের সংখ্যাগুলো যদি সমান থাকে, মানে 17 × 2 = 34, এখানে 34 হয়ে গেল, তাহলে তোমার মাথায় ক্লিয়ার হয়ে গেছে 34, তাহলে এখানে 17 আর এখানে হচ্ছে 10×2 = 20, তাহলে তুমি ইজিলি বসে যাবে যে অবভিয়াসলি তাহলে 20টা বড়। হ্যাঁ, 20 থেকে 17 বিয়োগ করতে হবে। না হলে কি হয়, যখন ফ্র্যাকশন থাকে না, বেশি ফ্র্যাকশন থাকে, তখন বুঝে পাওয়া যায় না কোনটা বড়। একবার তুমি এটা থেকে এটা বিয়োগ করছো, মাইনাস বেরিয়ে গেলো, তখন আবার এটা থেকে এটা বিয়োগ করছো, তো ওইভাবে ব্যাপারটা চলে আসে। তো চেষ্টা করবে এইভাবে, যদি তুমি নিচের হরটাকে তুমি সমান করে দাও, তাহলে লবের মধ্যে ডিফারেন্স করতে আমাদের সুবিধা হয়, ঠিক আছে? এখানেও আশা করি, হ্যাঁ, না, এটা খুব ইম্পর্টেন্ট, এবং তোমরা দেখবে যে এই টাইপের কোশ্চেনই বেশি আসে। হ্যাঁ, বেশি আসে সবগুলোই। পরীক্ষায় দেখবে এই অ্যাভারেজে বা রেশিও প্রপোর্শন এই টাইপের কোশ্চেন অনেক পাবে। হ্যাঁ, অন্যান্য বইয়ের যদি তুমি পড়ার কি করো। আচ্ছা, মুদ্রা রিলেটেড এইভাবে তোমরা করো। দুটো দিয়েছে, যদি 3টে দিত, তো আমরা এক সময় মুদ্রার সংখ্যা আর মুদ্রার অনুপাত এই নিয়ে কোশ্চেন গুলো করেছি। কোশ্চেন গুলো তো তোমাদের করা হয়েছে, আর এখানে নর্মাল ব্যাপার, এটাও ম্যাক্সিমাম পসিবিলিটি ধরেই আমরা করলাম, তাই না? ম্যাক্সিমাম, কারণ কি, এই যে 50 পয়সা ম্যাক্সিমাম কত হতে পারে? 45 টাকা, 85 টাকা। আর এখানে 2 টাকার ম্যাক্সিমাম হতে পারে 340 টাকা, আর এখানে 280 টাকা দিয়েছে, তো সেখান থেকে আমরা রেশিও বের করে দিতে পারলাম, ঠিক আছে? এইভাবে। আর এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কেন ইম্পর্টেন্ট না, এটাতে অনেকটা জিনিস মাথা লাগাতে হলো। এই ব্যাপারটা খুব সহজেই করে ফেলেছিলাম কেন? কারণ এখানে 1:1 ছিল মিশ্রণে, সবগুলো সমান। আর পরেরটাতে একটু সময় লাগলো, কারণ 2:5 ছিল, ওখানে তো রেশিওটা আলাদা রকম হয়ে গেল। তো এখানে সবগুলো এক এক দিয়ে গুণ করে তো একই রকমই আসবে, ওই জন্য খুব সহজে আমরা করে ফেলছি। তো এটাও একটু ট্রাই করো, প্র্যাকটিস করো, প্র্যাকটিস করতেই হবে, তোমাদের প্রত্যেকটা কোশ্চেনই করতে হবে। বাকি এটাও একটা ভালো কোশ্চেনের মধ্যেই গেল, খুব সহজই ছিল হয়তো, কিন্তু কোনোভাবে ক্যালকুলেশনে আমাদের একটু গন্ডগোল হচ্ছে। যাই হোক, এটা বাদ দাও, এইটাই ধরে রেখো এই কোশ্চেনটাতে। আর তো প্রায় সবই হয়ে গেল, এই কোশ্চেন একটু সময় লাগলো। আর আচ্ছা, এখানে আমি পরের দিন তোমাদের সরল করাবো, সরলের একটা কোশ্চেন আছে। এখানে কিছু জিনিস তোমাদেরকে আমি শিখিয়ে দেবো ভাবছিলাম, তো দেখি কত সময় যদি থাকে আমি করে দিচ্ছি। আচ্ছা, আজকে তো 1:30 হয়েই গেল, আজকে আর সময় নেই, না হলে পরের দিন আমরা সরল করবো।
আরো কিছু কিছু চ্যাপ্টার গুলো আছে, সলভ করলে এইদিকে সবগুলো চ্যাপ্টার কভার হয়ে যাবে। আর শুধু তোমাদের পড়ে থাকবে হচ্ছে টাইম, টাইম স্পিড ডিস্টেন্স, মানে হচ্ছে সময়টা বাদ দিয়ে বাকি পোর্শনটা পড়ে থাকবে হচ্ছে সময় দূরত্ব, ট্রেন সংক্রান্ত সমস্যা, নৌকা স্রোত, এটা পড়ে থাকবে। তাহলে পরের দিন আমরা সরল করবো, ঠিক আছে? সরল করব মানে সিম্পলিফিকেশন থাকবে, অ্যাপ্রক্সিমেশন থাকবে, স্কোয়ার থাকবে, কিউব থাকবে, মানে বর্গ থাকবে, বর্গমূল থাকবে, ঘন থাকবে, ঘনমূল থাকবে। তো তোমরা একটু চেষ্টা করো যে 1 থেকে 25 পর্যন্ত স্কোয়ার মুখস্থ করার, 1 থেকে 12 অবধি কিউব মুখস্থ করার। তো আজকে একটু সময় আছে, আমি ভাবছিলাম একটু কিউবটা তোমাদের শিখিয়ে দিই। তো কিউবটা একটু শিখিয়ে দিই তোমাদের, ঠিক আছে? কিউব করার নিয়ম, হুম, মানে যেটাকে বলে ঘন, ঘন বের করার নিয়ম। মানে তোমরা প্রথমত হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত ঘন আমরা মনে রাখতেই হবে। 1 এর কিউব, 2 এর কিউব, 3 এর 4, 5, 6, 7, 8 আর 9, এগুলো আমাদের মনে রাখতেই হবে। এটা একটু শিখিয়ে দেবো, পরের দিন আমি বাকি জিনিসগুলো করিয়ে দেবো তোমাদের, করিয়ে দেবো। তো এখানে যদি আমি 1 এর কিউব 1, 2 এর কিউব 8, 3 এর কিউব কত আসছে 27, 4 এর কিউব 64, কিউব মানে কি? কিউব মানে তিনটে সংখ্যা, তিনটে একই সংখ্যার গুণ। 5 এর কিউব মানে তিনটে 5 এর গুণফল 125, 6 এর কিউব কত 512, 7 এর কিউব না না 6 এর কিউব 512 না 207, 256, 8 এর কিউব হচ্ছে 512, 9 এর কিউব 729। আমি যেটা বলতে চাইছি 11 এর কিউব করো, 11 কিউব, 12 কিউব আর 21 কিউব, এই তিনটা আমি তোমাদের শিখিয়ে 6 এর কিউব 216 হবে। 216 আসে না, 216, এটা একটু গন্ডগোল হলো। আচ্ছা, তো 11 কিউব, 12 কিউব আর 21 কিউব, এই তিনটে কিউব তোমাদের শেখাচ্ছি, এটার নিয়ম তোমাদের মনে রাখতে হবে। 216 is 36, 36 ইন্টু, হ্যাঁ 216, ঠিক আছে। 256 না, 256 হয়ে গেল, তাহলে ওটা ওটা 128, হ্যাঁ 256 হয়ে গেল। আচ্ছা 11 কিউব, এখানে 11-র মধ্যে কি আছে 1:1 রেশিও আছে, হ্যাঁ? তাহলে আমরা সবসময় কি করব, প্রথমটার কিউব বের করব 1 1 1 1, এই মাঝখানে দুটো 2 দিয়ে গুণ, 2 2 যোগ করে ফেলবো, 1 3 3 1। এখানে বোঝা গেল না, ঠিক আছে? আমি করলাম কি বুঝতে পারলে না, এখানে দেখো, বা 21-এরটা দেখো, তুমি প্রথমে 4টে পার্টে ভাগ করে নেবে, ঠিক আছে? মানে এটা আমি দেখাচ্ছি, আর প্র্যাকটিস করার সময় এতটা ভালো, মানে এটা করে নাও। প্রথমে 4টে ভাগে ভাগ করে নাও। প্রথমে 21 মানে তাদের সংখ্যাগুলোর রেশিও কত, 2:1। যেটা শিখাচ্ছি এইভাবে তোমরা 1 থেকে 99 অবধি, মানে 10 থেকে 99 অবধি সংখ্যাগুলোর কিউব বের করতে পারবে, ঠিক আছে? তো এখানে 2, 2 এর কিউব বের করো, 2 এর কিউব কত হয় 8, এবং তারপরে রেশিও যাও, 2:1 রেশিও যদি করি, 2 মানে 8 হলে 1 মানে কত হবে 4। এখানে 2:1 যদি হয়, 2 মানে 4 হলে 1 মানে 2, আর এখানে 2:1 যদি হয়, 2 মানে 2 হলে এটা হলো 1। তো মাঝখানের সংখ্যাটা ইন্টু 2 করে দিতে হবে, ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 করলে কত হয় 4 দুগুণি 8, আর 2 2 4 দুগুণি 2 দুগুণি 4। এবার তুমি যোগ করে দাও, 1 4 আর 2 এ 6, 8 আর 4 এ 12, 2 আর থাকলো 1, একটা একটা সংখ্যা, 8 একে 9। তুমি দেখে নাও 21 এর কিউব মানে হয়ে যাবে 9261, ঠিক আছে? এইভাবেই আমাদেরকে করতে হবে। 12-র কিউবটা এইভাবে বের করো তো, এইভাবে, ঠিক আছে? ক্যালকুলেটর ইউজ করো না, তাহলে তো সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে 12 ইন্টু 12 ইন্টু 12 করে। এইভাবে তোমরা একটু চেক করার চেষ্টা করো, পারো কিনা দেখো। এরকম হয়ে গেলে আমরা 32-এর কিউব বের করবো, করো তো।
স্যার এখানে একটু বুঝাবেন 2:1 এর জায়গাটা? হ্যাঁ, 2:1 এর জায়গাটা আমি বোঝাচ্ছি। এখানে সবগুলোই রেশিওই করেছি। রেশিওই করেছি। দেখো 2:1 এর রেশিও মানে দেখো 8 কত দিয়ে গুণ করলে 8 হয়? 4 দিয়ে। তাহলে 1 কে 4 দিয়ে গুণ করব, 4 হয়ে যাবে। মানে এই দুটো রেশিও 2:1 হচ্ছে, 4 আর 2 এর রেশিও 2:1 হচ্ছে, 2 আর 1 এর রেশিও 2:1 হচ্ছে। এখানে প্রত্যেকটা 1:1 আছে, ওই জন্য সবগুলো সেম করে দিলাম। ওই জন্য দেখবে 22 এর স্কোয়ার স্যার বারোটা হচ্ছে স্যার 17, 28। আচ্ছা, দেখছি ওকে। তাহলে 12 আর 32 এই দুটো করো। আচ্ছা, মিউট করো, আমি বলছি। হ্যাঁ, মিউট করে দাও। হ্যাঁ, 1:2 রেশিওটা আরেকবার আমি তোমাকে দেখছি। এখানে 12 আছে, তাহলে এদের রেশিও কত হবে? 1:2। এটা 3:2 আছে, তাহলে এখানে 3:2। তাহলে এবার দেখো এটা কি হচ্ছে, 1 কিউব মানে 1, পার্টে ভাগ করে দিলাম। তারপরে রেশিও 2 হবে, তাহলে 2। প্রথমেরটা হচ্ছে কিউব, প্রথমেরটা হচ্ছে 1 এর কিউব নিয়ে আসছি, 1 এর কিউব। এখানে ওই জন্য 2 এর কিউব 8 নিয়ে আসলাম। এটার ক্ষেত্রে 3 এর কিউব কত নিয়ে আসবো? 27 নিয়ে আসবো। 3 এর কিউব 27, তাহলে 27। তাহলে এর রেশিওটা কত হবে? 27। আর এখানে একটু 3:2 রেশিও হলে 3 নং 27, 9 দুগুণে 18, দেখো 23, 27 আর 18 রেশিও হচ্ছে 3:2 আসছে। 18 যদি 3 হয়, 318, তাহলে 6 দুগুণে 12, দেখো এই 18 আর 12 রেশিও হচ্ছে 3:2 আসছে। আর এখানে 3 4 12, 4 দুগুণে 8, তাহলে দেখো এই দুটোর মধ্যে রেশিও। আর মাঝখানে কি করব? গুণ করব, 2 দিয়ে গুণ করব। 18 দুগুণে 36, 12 দুগুণে 24। এবার তুমি যোগ করে ফেলো। ঠিক আছে, এটা তুমি যোগ করে ফেলো। 8 বসে গেল। 24 আর 12 যোগ করলে 36 হয়। 36, 36 এর 6 বসে গেল, 3 থাকলো। 36 আর 54, 54 আর 3 57, 7 হয় থাকলো 5। আর 27 আর 5 যোগ করলে 32, 3 2। অ্যান্সার তাহলে কত হয়ে গেল? 32 কি হয়ে গেল? 3 2 7 6 8। কত বড় সংখ্যা, খুব সহজে তুমি বের করলে। 12 কিউবটা কিভাবে বের করলাম? 1:2, 2 মানে এখানে 4 আর 4 এর এখানে 8 হয়ে যাচ্ছে, মানে 1:2 প্রত্যেকটা রেশিও মেনটেন হবে। মাঝখানে দুটো 2 দিয়ে গুণ, 4 8 যোগ করলে হচ্ছে 8, 4 এ 12, 2 হাতে করলে 1, 4 6 1 এ 7, 1 1728, 1728। বুঝতে পেরেছো? পেরেছো সবাই? হ্যাঁ স্যার। 25 এর কিউব বের করো। স্যার 15, 625 হবে। 15, আচ্ছা কত হয় আমি জানি না, তোমার প্র্যাকটিস করে রাখো, আমি করছি, করে বলছি। 15, 625 স্যার। 15 625 সবারই বেরোচ্ছে। তাহলে আমি চেক করছি। দেখো 25-এর তাহলে কি হবে? প্রথমে 2 এর কিউব হবে। 2 এর কিউব মানে 2 এর কিউব মানে 8। এবার 8 আর 2:5 রেশিও যদি মেনটেন হয়, তাহলে 8 যদি 2 দিয়ে কত হলো? 4 দুগুণে 8, 5 4 5 20। তাহলে দেখো 2:8 রেশিও হবে। 2 মানে হচ্ছে যদি 10 হয়, তাহলে 50। 25 দিয়ে গুণ করলে 5 5 125। তাহলে এইভাবে আসলো। মাঝখানে হচ্ছে 2 দিয়ে গুণ করলে এটা 40 আর এটা 100। এবার আমাকে করতে হবে, তাহলে এখানে 5 6 থাকলো 12, এখানে 150 আর 12তে হচ্ছে 162, 2 হয় থাকলো 16। আচ্ছা, এখানে 60 আর 16 হচ্ছে 76, 76 এর 6 হয় থাকলো 7, আর সাথে 15, তাহলে 15625। আশা করি কিউব তোমাদের হয়ে গেছে। যদি এখানে একটু বড় কিউব নিয়ে একটু কঠিন টাইপের কোশ্চেন নিই, একটু কঠিন না, এরকমই আসবে, বেশি আসে না, এগুলো মুখস্থ করা যায় না। এবার তুমি যদি বলো যে না স্যার, তো সময় বেশি লাগছে, তুমি নিজে দেখো তো, 25 গুণ 25 625, এটা তো তুমি জানো। 23 গুণ 21 গুণ তো 25 × 25 তো 625 হয়ে গেল।
625 কে তোমাকে যে এবার 25 দিয়ে গুণ করতে হবে, হ্যাঁ গুণ করে দেখো একই অ্যান্সারই বেরোবে। এইভাবে করতে করতে একটু প্র্যাকটিস করলে কি না তুমি 25 কেন, তুমি 37-এর যদি কিউব বলে সেটাও তুমি করে নিতে পারবে। ঠিক আছে, খুব সহজেই হয়ে যাবে, একটু হয়তো পরিশ্রম করতে হবে। কিউব থাক আজকে, এরপরের দিন স্কোয়ার, স্কোয়ার রুট, কিউব রুট এগুলো সব শিখিয়ে দেবো। আরো আরো এই কিউবেরও আরো ভ্যারাইটি থাকবে, সেগুলো আমি তোমাদের শিখিয়ে দেবো। আজকে এখানেই রাখি, আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো। বাকি রেগুলার ক্লাস করো, আর বেশি দিন ক্লাস হবে না, 1 মাসের মধ্যে আমি তোমাদের পুরো টপিকই কমপ্লিট করে দেবো। ঠিক আছে, অসুবিধা নেই। দেখি ভিডিওটা আশা করি ঠিক